আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালোই আছো। সো ফাইনালি চলে আসলো নতুন গল্প। তোমরা মিথ্যা অপবাদ টাইপের গল্প চাচ্ছিলা, ঠিক সেরকমই একটা গল্প চলে আসছে। গল্পের নাম ছেলেটা নির্দোষ ছিল। তো চলো গল্প শুরু করা যাক। সকালবেলা যে মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম থেকে তুলতেন, সেদিন সেই মায়ের পায়ে ধরে কান্না করেও আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? সেদিন শুধু মা নন, আমার জীবনের সবচেয়ে আপন মানুষগুলো আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন আমি সত্যি একটা জঘন্য অপরাধী। অথচ তখনও আমি জানতাম না, আমার বিরুদ্ধে যে খেলাটা শুরু হয়েছে তার প্রথম চাল দেওয়া হয়েছিল অনেক আগেই। আমি সাজিদ চৌধুরী। এটা কোনো রূপকথার গল্প নয়, এটা আমার জীবন। এমন একটা জীবন যেখানে একদিন সব কিছুই ছিল আর পরের দিনই কিছুই ছিল না। আজ আমি আপনাদের সেই গল্পটাই শোনাবো। একদিন সকালে, সাজিদ, বাবা ওঠ, আর কত ঘুমাবি? সকাল 8টা বেজে গিয়েছে। মায়ের পরিচিত কণ্ঠে আমার ঘুম ভাঙলো। চোখ খুলতেই দেখি মা হালকা হাসি মুখে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আমি চোখ খুলে বললাম, আর 5 মিনিট মা। মা কপালে আলতো একটা টোকা দিয়ে বললেন, প্রতিদিন সেই একই কথা, ভার্সিটিতে যেতে হবে না? আমি হেসে উঠে বসলাম। আমাদের বাড়িটা ছিল শহরের অন্যতম অভিজাত এলাকায়, কিন্তু ছোটবেলা থেকেই বাবা আমাদের শিখিয়েছেন মানুষের পরিচয় তার টাকায় নয়, তার চরিত্রে। আমার বাবা হলেন মাহির চৌধুরী, দেশের একজন সম্মানিত শিল্পপতি। হাজার হাজার মানুষের কর্মসংস্থান তার প্রতিষ্ঠানে। অথচ বাড়িতে তিনি একজন কঠোর এবং দায়িত্বশীল বাবা। ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখি সবাই আমার জন্য ডাইনিং টেবিলে অপেক্ষা করছে। বাবা খবরের কাগজ পড়ছিলেন, ছোট ভাই রাহিল মোবাইলে কি যেন দেখছিল, চাচা ইহসান চৌধুরী চা খাচ্ছেন, চাচি মাকে রান্নায় সাহায্য করছিলেন। আমি চেয়ারে বসতেই মা প্লেটে নাস্তা তুলে দিলেন। বাবা খবরের কাগজ ভাঁজ করে আমার দিকে তাকালেন, বললেন, পরীক্ষার কেমন প্রস্তুতি? আমি মুচকি হেসে বললাম, মোটামুটি ভালো। বাবা গম্ভীর গলায় বললেন, চৌধুরী পরিবারের ছেলে হিসেবে নয়, নিজের পরিচয় যেন মানুষ একদিন তোমাকে চেনে সেভাবেই চেষ্টা করো। আমি মাথা নাড়ালাম। বাবার এই কথাটা ছোটবেলা থেকেই শতবার শুনেছি, কিন্তু আজও কথাটা শুনলে বুকের ভেতর আলাদা একটা শক্তি কাজ করে। নাস্তা শেষ করে বের হওয়ার সময় মা পিছন থেকে ডাকলেন, বললেন, বাবা দুপুরে খেয়ে নিস? আমি হেসে বললাম, আচ্ছা মা। হ্যাঁ, কিন্তু আমি তখনও জানতাম না এই সাধারণ সকালটাই একদিন স্মৃতি হয়ে আমাকে সবচেয়ে বেশি কাঁদাবে। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। ভার্সিটির গেটের সামনে পৌঁছাতেই দেখি নীরব, আবির আর রুবায়েত আমার জন্য দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই নীরব হেসে বলল, এই যে আমাদের ভদ্রলোক হাজির। আমি হেসে বললাম, হ্যাঁ তোদের জন্যই তো। তো বল আজকের আবার প্ল্যান কি? আবির কাঁধে হাত রেখে বলল, আগে ক্লাসে চল, তারপর ক্যান্টিনে খাওয়া দাওয়া করবো, তারপর দেখা যাবে। তারপর চারজন একসাথে ক্যাম্পাসের মধ্যে হাঁটতে শুরু করলাম। ক্যাম্পাস তখন প্রাণে ভরপুর। কেউ আড্ডা দিচ্ছে তো কেউ ক্লাসে ছুটছে, কেউ আবার ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ব্যস্ত। কিন্তু আমি জানতাম না এই ক্যাম্পাসেই মাত্র কয়েকদিনের মধ্যে আমার নাম শুনলে মুখ ফিরিয়ে নিবে অন্যদিকে। ওদিকে শহরের এক প্রান্তে নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল পরি চৌধুরী। আজ আমাদের দেখা হওয়ার কথা। পরির মুখে অজান্তেই যেন হাসি ফুটে উঠল। পরির মা ঘরে ঢুকে মুচকি হাসি দিয়ে বললেন, কি ব্যাপার, আজকে আমার মেয়েটাকে এত খুশি লাগছে কেন? পরি লজ্জা পেয়ে বলল, কিছু না মা। পরির মা আর কিছু না বলে মুচকি হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। কিন্তু এই হাসিটা যে আর বেশি দিন থাকবে না, এ কথা তখন কেউই জানতো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি নিজেও জানতাম না। ঠিক ওই সময় বিশ্ববিদ্যালয়ের আরেক প্রান্তে একজন বসেছিল যে আমার পুরো জীবনটা ধ্বংস করার জন্য ওয়েট করতেছে। আর ঠিক সেই সময় আমার জীবনে এমন একজন মানুষ ছিল যাকে নিয়ে আমি ভবিষ্যতের প্রতিটা স্বপ্ন সাজিয়ে ফেলেছিলাম। তারপর চারজন একসাথে ক্যাম্পাসের মধ্যে হাঁটতে শুরু করলাম। নীরব আমার কাঁধে একটা ধাক্কা দিয়ে বলল, ওই দেখ ভাবি এসেছে। আমি সামনে তাকাতেই অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে এসেছে। কাঁধে ব্যাগ, তাকে এক পলক দেখে আমার চোখ জড়িয়ে গেল। পাশে তার দুই বান্ধবী মিথিলা আর আরিবা, তারা দূর থেকে দেখেই আমাদের দিকে এগিয়ে আসছিল। আমাকে দেখেই পরি মুচকি হেসে বলল, আজও 5 মিনিট দেরি করেছো? আমি হেসে বললাম, মাত্র তো 5 মিনিট, এত হিসাব রাখো? পরি ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার ব্যাপারে একটু বেশি হিসাব রাখি। কথাটা শুনে নীরব, আবির আর রুবায়েত একসঙ্গে উফ বলে উঠতেই পরে লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমি ওদের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ কি রে, তোদের কাজ নেই? নীরব হেসে বলল, আচ্ছা আচ্ছা আমরা গেলাম, তোরা প্রেম কর। পরের বান্ধবীরাও পাশে দাঁড়ালো। ওরা চলে যেতেই যেন চারপাশটা হঠাৎ করে একটু শান্ত হয়ে গেল। আমি আর পরি পাশাপাশি হাঁটতে লাগলাম। পরি হঠাৎ করে বলল, জানো আজকে কি হয়েছে? আমি বললাম, না বললে জানবো কিভাবে? পরি বলল, বাবা আজকে তোমার কথা জিজ্ঞেস করেছিল। আমি অবাক হয়ে তাকালাম এবং বললাম, আমার কথা কেন? পরি বলল, বাবা বলছিল ছেলেটাকে একদিন বাড়িতে নিয়ে আসুক,
শুধু একটু গল্প করব। আমি একটু হেসে বললাম, আমি গেলে ইন্টারভিউ নিবে না তো? পরে খিলখিল করে হেসে বলল, তুমি বাবাকে চেনো না? বাইরের সবাই ওনাকে অনেক ভয় পায়, কিন্তু বাড়িতে উনি একদম অন্যরকম। আমি একটু থেমে বললাম, আমার বাবাও তোমার কথা জানেন? পরে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, সত্যি? কি বলেছেন? আমি বললাম, বাবা বলেছেন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষটাকে ভালো করে চিনতে হয়। পরে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, তাহলে আমাকেও ভালো করে চিনে নিও। আমি চাই না কোনোদিন আমার জন্য তোমার কষ্ট হোক। আমি হেসে বললাম, আমিও চাই না কোনোদিন তোমার চোখে আমার জন্য অবিশ্বাস আসুক। পরি সঙ্গে সঙ্গে উত্তর দিল, সেটা কোনোদিনই হবে না। আর এই কথাটা শুনে আমি শুধু হাসলাম। কিন্তু আজ এত বছর পরে দাঁড়িয়ে যখন মুহূর্তটার কথা মনে পড়ে, তখন বুকের ভিতর একটা দীর্ঘশ্বাস জমে ওঠে। কারণ মানুষ ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে বড় ভুলটা তখনই করে যখন সে মনে করে এটা কোনোদিনও হবে না। ওদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে করিডোরে একজন ছাত্র ফিসফিস করে বলল, শুনেছিস রেজন আবারও একটা ঝামেলা করেছে? আরেকজন চারপাশে তাকিয়ে দ্রুত বলল, আরে আসতে বল, ওর লোকজন সব জায়গায় থাকে, শুনলে সমস্যা হয়ে যাবে। তারপর আরেকজন দীর্ঘশ্বাস ফেলে বলল, কেউ কিছুই বলবি না, বললেই বিপদ। ঠিক তখনই খেয়াল করলাম বিশ্ববিদ্যালয়ের গেটে কয়েকটা দামি গাড়ি ঢুকেছে। সাথে সাথে একসঙ্গে সবাই চুপ হয়ে গেল। কেউ কিছুই বলল না, শুধু মাথা নিচু করে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে রইল। আমি তখন ক্যাম্পাসের অন্য পাশে পরের সঙ্গে গল্প করতেছি, আর বুঝতেই পারিনি যেই নামটা কয়েক মুহূর্ত আগে ফিসফিস করে উচ্চারণ করা হচ্ছিল, খুব শীঘ্রই সেই নামটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে। কিছুক্ষণের মধ্যে পরীর সাথে কথা শেষ করে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে আমি, নীরব, আবির আর রুবায়েত ক্যান্টিনে বসেছিলাম। চা খেতে খেতে হঠাৎ করে নীরব বলল, শুনেছিস আজ আবার রিজওয়ান ক্যাম্পাসে এসেছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কে এই রিজওয়ান? আমার প্রশ্ন শুনে তিনজন একে অপরের মুখের দিকে তাকালো। রুবায়েত নিচু গলায় বলল, তুই সত্যিই চিনিস না? আমি মাথা নাড়লাম। আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, চেনার দরকারও নেই, যত দূরে থাকবে ততই ভালো। আমি হেসে বললাম, এত ভয়ের কি আছে? নীরব একটু ঝুঁকে বলল, ওর পুরো নাম রিজওয়ান তালুকদার। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়াশোনার চেয়ে ক্ষমতার দাপট দেখাতেই বেশি পছন্দ করে। রুবায়েত কথাটা এগিয়ে নিয়ে বলল, ওর বাবা হলেন ইয়াস তালুকদার, বিশাল প্রভাবশালী ব্যবসায়ী। এই ক্ষমতার জোরেই রিজওয়ান নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করে। আমি চুপচাপ শুনছিলাম। আবির বলল, শুনেছি এক ছেলেকে এত মারধর করেছিল যে তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। নীরব বলল, একটা মেয়েকে হয়রানির অভিযোগ উঠেছিল, কিন্তু সাক্ষীরা পরে মুখ ফিরিয়ে নেয়, মামলা এগোয়নি। আমি ভ্রু কুঁচকে বললাম, কেউ প্রতিবাদ করে না? ওরা তিনজনই একসঙ্গে হেসে উঠল, তবে সেই হাসিতে আনন্দের চেয়ে অসহায়ত্ব বেশি ছিল। রুবায়েত বলল, প্রতিবাদ করতে সাহস লাগে, আর রিজওয়ানের বিরুদ্ধে দাঁড়াতে গেলে শুধু সাহস নয়, নিজের ভবিষ্যতে বাজি রাখতে হয়। কথাগুলো শুনে আমার ভিতরে কেমন যেন অস্বস্তি লাগতেছিল। আমি ছোটবেলা থেকেই একটা শিক্ষা পেয়েছিলাম, অন্যায় দেখেও চুপ থাকা মানে হলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তবে আমি তখনও জানতাম না আমার এই বিশ্বাসই একদিন আমার সবচেয়ে বড় পরীক্ষার কারণ হবে। ওদিকে বিশ্ববিদ্যালয়ের পার্কিং এলাকায় একটি বিলাসবহুল গাড়ি এসে থামলো। গাড়ির দরজা খুলে ধীরে ধীরে নামলো রিজওয়ান তালুকদার। হাতে দামি ঘড়ি, কালো সানগ্লাস, আত্মবিশ্বাস নয় অহংকারে ভরা হাঁটা। তার পেছনে আরো কয়েকজন ছেলে। রিজওয়ান চারপাশে তাকিয়ে হালকা হেসে বলল, আজ ক্যাম্পাসটা বেশ শান্ত লাগছে। তার পাশে থাকা একজন ছেলে বলল, ভাই, সবাই আপনাকে দেখে চুপ হয়ে যায়। রেজওয়ানের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে হেসে বলল, ভয় না থাকলে সম্মানও থাকে না। ঠিক তখনই সামনের করিডোর দিয়ে দ্রুত হাঁটছিল একটি মেয়ে। তার হাত থেকে অসাবধানতায় কয়েকটি বই মাটিতে পড়ে গেল। মেয়েটি বই তোলার জন্য নিচু হতেই রেজওয়ানের এক সঙ্গী অশালীন মন্তব্য করে হেসে উঠল। মেয়েটির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দ্রুত সেখান থেকে চলে গেল। রিজওয়ান শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখলো, একবারও নিজের লোককে থামালো না, বরং তার ঠোঁটের কোণে একটা সন্তুষ্টির হাসি ফুটে উঠল। আমি তখনও এসব কিছুই জানতাম না। ওর সঙ্গে লাইব্রেরির দিকে হাঁটছিলাম, হঠাৎ দেখি একটু আগে যে মেয়েটিকে অপমান করা হয়েছিল সেই মেয়ে চোখ মুছতে মুছতে আমাদের পাশ দিয়ে চলে গেল। পরে নিচু কণ্ঠে বলল, মেয়েটা কাঁদছে কেন? আমি পিছনে ফিরে তাকালাম। দূরে দাঁড়িয়ে থাকা রেজওয়ান আর তার সঙ্গীদের দিকে চোখ পড়তেই বুঝতে পারলাম ক্যাম্পাসে ছড়িয়ে থাকা ভয়টা নিছক গুজব নয়। আর সেদিনই প্রথমবারের মতো আমার চোখে চোখ পড়লো রিজওয়ান তালুকদারের। সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো, কিন্তু আমি তখনও বুঝিনি সেটা কোনো সৌজন্যের হাসি ছিল না, ওটা ছিল একটা নীরব চ্যালেঞ্জ। আর কয়েক মিনিট পরেই সেই চ্যালেঞ্জের জবাব আমি নিজেই দিতে যাচ্ছিলাম। আমি আর পরি লাইব্রেরির দিকে হাঁটছিলাম। পরি হঠাৎ করে আমার হাতটা আলতো করে চেপে ধরে বলল, সাজিদ, ওদিকে যেও না, চলো আমরা অন্যদিক দিয়ে যাই। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? পরি নিচু গলায় বলল, ওরা ঝামেলার মানুষ, ওদেরকে সবাই এড়িয়ে চলে। আমি আর কিছু বললাম না, কিন্তু আমার চোখ বারবার ওদিকেই যাচ্ছিল। ঠিক তখনই সামনে একটা হইচই শুরু হলো। একটা মেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলছিল, দয়া করে আমার ফোনটা ফেরত দিন। আমি তাকিয়ে দেখি
রিজওয়ানের কয়েকজন সঙ্গী মেয়েটার হাত থেকে ফোনটা নিয়ে হাসছে, আর রিজওয়ান একটু দূরে দাঁড়িয়ে পুরো ঘটনা উপভোগ করছে। মেয়েটা আবার কাঁদো কাঁদো গলায় বলল, আমার ফোনে ব্যক্তিগত অনেক কিছু আছে, প্লিজ দিয়ে দিন। তাহলে নিয়ে যাও, আগে ভাইয়ের কাছে ক্ষমা চাও। চারপাশে অন্তত 30-40 জন ছাত্রছাত্রী দাঁড়িয়েছিল, সবাই তাকিয়ে দেখছিল, কিন্তু কেউই এগিয়ে যাচ্ছিল না। এটা দেখে আমার বুকের ভিতর একটা চাপা আগুন জ্বলে উঠল। আমি পরের দিকে তাকালাম। পরি মাথা নেড়ে বলল, না সাজিদ, তুমি যেও না। আমি শুধু বললাম, অন্যায় দেখে চুপ থাকতে পারি না। কথাটা বলে আমি রিজওয়ানের দিকে এগিয়ে গেলাম। রিজওয়ানের সঙ্গের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বললাম, ফোনটা ওকে ফেরত দিন। ছেলেটা আমার দিকে তাকিয়ে হেসে উঠল এবং বলল, কে তুই? আমি বললাম, আমি কে সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো ওর জিনিসটা ওকে ফেরত দেওয়া। আমার এমন কথা শুনে রিজওয়ান আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। সে সানগ্লাস খুলে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, নতুন নাকি? আমিও স্বাভাবিকভাবে বললাম, হ্যাঁ। সে মুচকি হেসে বলল, ও আচ্ছা, এজন্যই নিয়ম জানিস না। আমি শান্তভাবেই বললাম, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, কারো জিনিস ছিনিয়ে নেওয়ার নিয়ম শেখার জন্য না। চারপাশটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। যারা এতক্ষণ দাঁড়িয়েছিল তারা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। মনে হচ্ছিল কেউ বিশ্বাসই করতে পারছে না যে কেউ একজন রিজওয়ানের সঙ্গে এভাবে কথা বলবে। রিজওয়ান কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের লোকটার দিকে তাকিয়ে বলল, ফোনটা ফেরত দে। ছেলেটা অবাক হয়ে বলল, কিন্তু ভাই। রিজওয়ান কড়া গলায় বলল, যা বলেছি তাই কর। ফোনটা মেয়েটির হাতে ফিরিয়ে দেওয়া হলো। মেয়েটি কাপা হাতে ফোন নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ, কিন্তু না। রিজওয়ান আমার একদম কাছে এসে নিচু কণ্ঠে বলল, মানুষ প্রথমে ভুল করলে আমি ক্ষমা করি, দ্বিতীয়বার করলে মনে রাখার মতো শিক্ষা দেই। যে কথাগুলো শুধু আমিই শুনেছিলাম। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, যদি ভুলটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হয় তাহলে এমন ভুল আমি বারবার করব। রিজওয়ানের ঠোঁটের কোণে আবার সেই অদ্ভুত একটা হাসি ফুটে উঠল। সে আর কিছু না বলে নিজের লোকদের নিয়ে চলে গেল। এদিকে পরি স্থির হয়ে দাঁড়িয়েছিল। মিথিলা অবাক হয়ে বলল, তোমার কি মনে হয় না সাজিদ ভাই একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছে? পরি গভীর শ্বাস নিয়ে বলল, ও যা করেছে সেটাই ঠিক। একটু থেমে আবারও বলল, কিন্তু জানিস, আমার খুব ভয় করছে, রিজওয়ান এত সহজে এটা ভুলে যাবে না। পরের কথাটা বাতাসে মিলিয়ে গেল। ঠিক সেই সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পেরিয়ে বের হতে হতে রিজওয়ান নিজের ফোন বের করলো। একজনকে কল করে শুধু একটা কথাই বলল, ছেলেটার নাম সাজিদ, আজ থেকে ওর সম্পর্কের সব তথ্য আমার চাই। ফোন কেটে সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এখন খেলাটা শুরু হবে। রিজওয়ান ফোন কেটে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। আমি তখনও জানতাম না কয়েকটা সাধারণ বাক্যের মধ্যে আমার ভবিষ্যতের অন্ধকার লুকিয়েছিল। আমি শুধু এটুকু ভেবেছিলাম, অন্যায়ের প্রতিবাদ করেছি, এর বেশি কিছু না। কিন্তু কিছু মানুষ প্রতিবাদকে অপমান মনে করে, আর সেই অপমানের প্রতিশোধ নিতে তারা কতটা নিচে নামতে পারে সেটা আমার তখনও ধারণার বাইরে ছিল। ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয়ে বিষয়টা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। আমি ক্যান্টিনে ঢুকতেই নীরব বিরক্ত চোখে বলল, তোকে কে বলেছে ওদের সামনে যেতে? আমি চেয়ারে বসে বললাম, কেউ না, নিজের বিবেক বলেছিল। আবির মাথায় হাত দিয়ে বলল, তুই কি বুঝতে পারছিস রিজওয়ান হার মানা ছেলে না? আমি হেসে বললাম, ভুলটা যদি ওদের হয় তাহলে ভয় কেন আমি পাবো? রুবায়ের দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ পৃথিবী সবসময় সত্যের পক্ষে দাঁড়ায় না সাজিদ। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। বিকেলে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পরি আমার পাশে এসে হাঁটতে লাগলো। অনেকক্ষণ চুপ থাকার পর বলল, তুমি আজ যেটা করেছো সেটা নিয়ে আমি গর্বিত। আমি হেসে বললাম, তাহলে মুখটা এমন গম্ভীর কেন? পরি আমার দিকে তাকালো, তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছে। পরি বলল, কারণ আমি রিজওয়ানকে চিনি, ও প্রতিশোধ না নিয়ে যায় না। আমি মৃদু হেসে বললাম, আমি তো ওর কোনো ক্ষতি করিনি। পরে ধীরে ধীরে মাথা নাড়ল এবং বলল, কিছু মানুষের কাছে প্রকাশ্যে অপমানিত হওয়াটা সবচেয়ে বড় ক্ষতি। আমি বিষয়টা হালকাভাবে উড়িয়ে দিলাম। আর আজ মনে হয়, সেদিন যদি পরের কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনতাম তাহলে হয়তো জীবনটা আরেকটু অন্যরকম হতে পারত। ওদিকে রিজওয়ান তালুকদারের বাড়ি। বিশাল ড্রয়িং রুমের সোফায় বসেছিল রিজওয়ান। তার সামনে টেবিলে কয়েকটা ছবি ছিটিয়ে রাখা ছিল। ছবিগুলো আমার ক্যাম্পাসে হাঁটার ছবি, পরের সঙ্গে দাঁড়িয়ে থাকা ছবি, বন্ধুদের সঙ্গে আড্ডার ছবি। ঠিক তখনই ঘরে ঢুকলো রিজওয়ানের বাবা। তিনি ছবিগুলোর দিকে তাকিয়ে রিজওয়ানকে জিজ্ঞেস করলেন, এই ছেলেটাকে? রিজওয়ান ঠান্ডা গলায় বলল, আমাকে সবার সামনে অপমান করেছে বাবা। তার বাবা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, রাগের মাথায় এমন কিছু করিস না যাতে নিজেরই ক্ষতি হয়। রিজওয়ান মুচকি হেসে উত্তর দিল, না বাবা, এবার হাত দিয়ে নয়। এটা বলে সে টেবিল থেকে আমার একটা ছবি তুলে নিল। তারপর বলল, এবার মাথা দিয়ে খেলবো। তার বাবা আর কিছু বললেন না। তিনি ছেলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন রিজওয়ান ইতিমধ্যেই কিছু একটা পরিকল্পনা করে ফেলছে। সেই রাতেই রিজওয়ান তার সবচেয়ে বিশ্বস্ত দুই সহযোগীকে ডেকে পাঠালো। একজন ল্যাপটপ খুলে বলল, ভাই, ছেলেটার সব তথ্য বের করেছি। রিজওয়ান শান্তভাবে বলল, তাহলে বল। তারপর সে বলতে শুরু করলো, ছেলেটার নাম সাজিদ চৌধুরী, সম্মানিত ব্যবসায়ী মাহের চৌধুরীর ছেলে, পড়াশোনায় ভালো, শিক্ষকদের প্রিয়,
বন্ধু মহলেও ভালো সুনাম আছে। আর ছেলেটা একটু থামলো। রিজওয়ান আবারও বলল, আর কি? ছেলেটা বলল, একটা মেয়েকে ভালোবাসে, নাম হচ্ছে পরি চৌধুরী। রিজওয়ানের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে ফিসফিস করে বলল, মানুষকে হারাতে চাইলে তার শক্তিতে আঘাত করিস না। তারপর একটু থেমে আমার ছবির ওপর আঙ্গুল বুলিয়ে বলল, তার বিশ্বাসে আঘাত কর। ঘরে উপস্থিত সবাই চুপ করে রইল, কারণ তারা সবাই জানতো রিজওয়ান যখন এমন শান্ত থাকে তখন সে সবচেয়ে ভয়ঙ্কর কিছু ভাবছে। আর আমি তখন নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম। একটুও জানতাম না আমার বিরুদ্ধে প্রতিশোধের প্রথম চাল ইতিমধ্যেই বসানো হয়ে গেছে। কিন্তু সেই খেলায় সবচেয়ে বড় গুটি হতে চলেছিল এমন একজন, যে নিজেও জানতো না সে আর কয়েকদিনের মধ্যে নিজের বিবেকের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক ছিল। আমি ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস করলাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিলাম, পরের সঙ্গেও দেখা হলো। সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে রিজওয়ানের হুমকির কথাও ধীরে ধীরে ভুলে যেতে শুরু করেছিলাম। কিন্তু ঝড় আসার আগে যেমন প্রকৃতি অস্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়, আমার জীবনেও ঠিক তেমনটাই হচ্ছিল। ওদিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে মন খারাপ করে বসেছিল একটি মেয়ে। তার নাম অর্পিতা। চোখ দুটো কান্নায় লাল। বাবার অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকাচ্ছিলেন। ঠিক তখনই একজন ডাক্তার বেরিয়ে এলেন। অর্পিতা দ্রুত উঠে দাঁড়ালো, বলল, ডাক্তার, আমার বাবার এখন কেমন অবস্থা? ডাক্তার শান্ত গলায় বললেন, অপারেশন জরুরি, যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। অর্পিতা কান্না গলায় জিজ্ঞেস করলো, কত টাকা লাগবে? ডাক্তার যে সংখ্যাটা বললেন সেটা শুনে অর্পিতার মুখের রং যেন বদলে গেল। এত টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব ছিল। ডাক্তার চলে যাওয়ার পর সে করিডোরের এক কোণে বসে পড়ল। চোখের পানি আর ধরে রাখতে পারল না। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অচেনা একটা নাম্বার। অর্পিতা কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে একটা কণ্ঠ। অর্পিতা চমকে উঠল এবং বলল, কে আপনি? আমি রিজওয়ান তালুকদার। অর্পিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কাপা গলায় বলল, আপনি আমার নাম্বার কোথায় পেলেন? রিজওয়ান হেসে বলল, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো তোমার বাবার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার, তাই না? অর্পিতা অবাক হয়ে গেল। সে কিছু বলার আগেই রিজওয়ান আবার বলল, আমি চাইলেই আজকের মধ্যে সবকিছু ব্যবস্থা করে দিতে পারি। অর্পিতার চোখে এক মুহূর্তের জন্য আশার আলো ফুটে উঠল। সে বলল, সত্যি? রিজওয়ান বলল, হ্যাঁ, তবে বিনিময়ে আমাকে একটা ছোট কাজ করে দিতে হবে। অর্পিতা চমকে গেল এবং বলল, কি কাজ? রিজওয়ান কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এখনই সব বলছি না, শুধু এটুকু মনে রেখো, কাজটা না করলে তোমার বাবার চিকিৎসা হবে না। কথাটা বলে সে ফোন কেটে দিল। সন্ধ্যার দিকে অর্পিতার কাছে আরেকটা লোক এসে একটি খাম দিয়ে গেল। ভিতরে হাসপাতালের অগ্রিম জমার রসিদ, সব টাকা পরিশোধ হয়ে গেছে। সঙ্গে একটি ছোট কাগজ, তাতে শুধু একটা লাইন লেখা, ঋণ শোধ করার জন্য শীঘ্রই সময় আসবে। অর্পিতার হাত কাঁপতে শুরু করলো। সে বুঝে গেল সে এমন একটা ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বের হওয়া সহজ হবে না। এদিকে আমি তখন নিজের ঘরে বসে পরির সঙ্গে কথা বলছিলাম। পরি হেসে বলল, জানো, আজ মা আবার তোমার কথা জিজ্ঞেস করেছিল। আমি হেসে বললাম, আচ্ছা, তাহলে মনে হয় শীঘ্রই আনুষ্ঠানিকভাবে দেখা করতে হবে। পরে লজ্জা পেয়ে বলল, আগে পড়াশোনা শেষ করো, তারপর এসব ভাবা যাবে। আমি মজা করে বললাম, ঠিক আছে ম্যাডাম। দুজনেই হেসে উঠলাম। সেই হাসিটা হয়তো আমাদের সবচেয়ে নির্বাক মুহূর্ত ছিল, কারণ ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে রিজওয়ান একটি ফাইল বন্ধ করে বলল, এবার দ্বিতীয় চাল। তার সামনে টেবিলে রাখা ছিল আমার ছবি, অর্পিতার ছবি, আর মাঝখানে বড় অক্ষরে লেখা ছিল একটি নাম, সাজিদ চৌধুরী। আমি তখনও জানতাম না আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর নাটকের নায়ক আমি হলেও চিত্রনাট্য লিখেছেন অন্য কেউ। আর সেই চিত্রনাট্যের সবচেয়ে অসহায় চরিত্র ছিল অর্পিতা, যে আমাকে ধ্বংস করতে নয় বরং নিজের বাবাকে বাঁচাতে বাধ্য হচ্ছিল। পরদিন ভার্সিটিতে পৌঁছে দেখি ক্যাম্পাস সব আগের মতোই ব্যস্ত। নীরব দূর থেকে আমাকে দেখে হাত নাড়লো, বলল, আজকে প্রফেসর রওয়ান স্যারের ক্লাস মিস করা যাবে না। আমি হেসে বললাম, তাহলে চল আগে ক্লাসে যাই। ক্লাস শেষ হওয়ার পর আমি লাইব্রেরির দিকে যাচ্ছিলাম। ঠিক তখনই একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। মেয়েটাকে আগে কখনো দেখেছি বলে মনে পড়লো না। সে কিছুটা অপ্রস্তুত গলায় বলল, এক্সকিউজ মি, আপনি কি সাজিদ চৌধুরী? আমি মাথা নাড়লাম, জি। মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, বলল, আমি অর্পিতা। আমি ভদ্রভাবে বললাম, জি বলুন। অর্পিতা ব্যাগ থেকে একটা খাতা বের করে বলল, আমি আপনার নোটগুলো পেতে পারি? সবাই বলছে আপনি খুব সুন্দর নোট তৈরি করে রাখেন। আমি হেসে বললাম, এতেই যদি আপনার উপকার হয় তাহলে অবশ্যই। সে যেন একটু অবাক হলো। সম্ভবত এত সহজে রাজি হব সেটা আশা করেনি। আমি খাতাটা হাতে নিয়ে বললাম, আগামীকাল পেয়ে যাবেন। অর্পিতা মৃদু হাসলো, বলল, ধন্যবাদ। সে চলে গেল। আমি বিষয়টাকে খুব সাধারণভাবেই নিলাম। ওদিকে বিশ্ববিদ্যালয়ের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি গাড়ি। গাড়ির ভিতরে বসে দূরবীন দিয়ে সবকিছু দেখছিল রিজওয়ান। তার পাশে বসা একটা ছেলে বলল, ভাই, প্রথম ধাপ সফল। রিজওয়ান ঠান্ডা গলায় বলল, আমি জানতাম ও খুব সহজেই মানুষকে বিশ্বাস করে। রিজওয়ান জানালার বাইরে তাকিয়ে বলল, এই সরলতাই ওর সবচেয়ে বড় দুর্বলতা।
সেদিন বিকেলে লাইব্রেরিতে বসে আমি নোটগুলো গুছিয়ে রাখছিলাম। হঠাৎ অর্পিতা এসে বলল, আপনাকে বিরক্ত করছি না তো? আমি মাথা নেড়ে বললাম, না, বসুন। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আসলে আমি নতুন, কারো সঙ্গে তেমন পরিচয় নেই। আমি হেসে বললাম, 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। সে মৃদু হাসলো, কিন্তু সেই হাসিটা চোখ পর্যন্ত পৌঁছালো না। তার চোখে অদ্ভুত একটা অস্থিরতা ছিল। আমি জিজ্ঞেস করলাম, সবকিছু ঠিক আছে তো? সে দ্রুত মুখ ফিরিয়ে বলল, হ্যাঁ, সবকিছুই ঠিক আছে। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, কারণ আমি জানতাম না সে মিথ্যা বলছে। সেদিন রাতে অর্পিতা হাসপাতালে বসেছিল, তার বাবা ঘুমিয়ে আছে। হঠাৎ করে আবার ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো রিজওয়ান তালুকদার। অর্পিতা কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে শেষে কলটা ধরলো। বলল, হ্যালো। রিজওয়ানের কণ্ঠ এবার আগের চেয়ে কঠোর। রিজওয়ান বলল, সাজিদের সঙ্গে পরিচয় হয়েছে? অর্পিতা আসতে বলল, হয়েছে। রিজওয়ান বলল, বিশ্বাস করেছে? অর্পিতা বলল, মনে হয় করেছে। মনে হয় এভাবে বললে হবে না, আমি নিশ্চিত উত্তর পছন্দ করি। অর্পিতা চোখ বন্ধ করে বলল, হ্যাঁ, বিশ্বাস করেছে। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর রিজওয়ান বলল, এবার ধীরে ধীরে ওর কাছের মানুষ হয়ে ওঠো, কোনো তাড়াহুড়ো করবে না, ও যেন নিজে থেকেই তোমাকে বিশ্বাস করে। অর্পিতা কাপা গলায় বলল, তারপর তারপর আমাকে ছেড়ে দিবেন তো? রিজওয়ান হালকা হেসে বলল, সবাই নিজের কাজ শেষে মুক্তি চায়, কিন্তু খেলা শেষ না হওয়া পর্যন্ত কেউ মাঠ ছাড়ে না। ফোনটা কেটে গেল। তারপর অর্পিতা অনেকক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে রইল। তারপর ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি এটা কি করতে যাচ্ছি? তার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আর আমি নিজের ঘরে বসে আগামী সপ্তাহের প্রেজেন্টেশনের প্রস্তুতি নিচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল অর্পিতা নামের মেয়েটা খুবই শান্ত এবং ভদ্র। আমি বুঝতেই পারিনি, আমি যাকে একজন সাধারণ সহপাঠী ভাবছিলাম, সে প্রতিদিন নিজের বিবেকের সঙ্গে যুদ্ধ করছে। আর সেই যুদ্ধের ফলেই খুব শীঘ্রই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে চলেছে। আমি বুঝতেই পারিনি যেই মানুষটা ভেতরে ভিতরে সবচেয়ে বেশি ভেঙে পড়ছিল, শেষ পর্যন্ত তাকেই ব্যবহার করা হবে আমাকে শেষ করে দেওয়ার জন্য। এরপর 2 সপ্তাহ কেটে গেল। এই 2 সপ্তাহে অর্পিতার সঙ্গে আমার বেশ কয়েকবার কথা হয়েছে, কখনো লাইব্রেরিতে, কখনো ক্যান্টিনে, আবার কখনো কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে। আমি তাকে কখনো বন্ধু ছাড়া অন্য কিছু ভাবিনি। বিষয়টা পরে সহ্য করতে পারতো না, তাও মেনে নিত। পরি বিষয়টা জানতো। একদিন ক্যান্টিনে বসে পরি হেসে বলল, অর্পিতা মেয়েটা বেশ ভদ্র, তাই না? আমি বললাম, হ্যাঁ, নতুন এসেছে, পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস। পরি মুচকি হেসে বলল, তোমার মতোই। তবে আবার দেখো, অতিরিক্ত কিছু করো না, তাহলে কিন্তু খবর আছে। আমরা দুজনেই হেসে উঠলাম। আর আজ মনে হয় জীবন মানুষকে সবচেয়ে বেশি আঘাত করে তখনই, যখন সে নিশ্চিন্তে হাসে। ওদিকে রিজওয়ান এবং অর্পিতা মুখোমুখি। রিজওয়ান টেবিলের উপর একটি প্যাকেট রাখলো, বলল, এটার ভিতর কি আছে জানো? অর্পিতা মাথা নাড়লো, বলল, না। একটা মাইক্রো ক্যামেরা। অর্পিতার বুক কেঁপে উঠলো। রিজওয়ান শান্ত গলায় বলল, আগামীকাল তুমি সাজিদকে লাইব্রেরির পিছনের স্টাডি রুমে নিয়ে যাবা। অর্পিতা আতঙ্কিত হয়ে বলল, কিন্তু কেন? রিজওয়ান এবার একটু নিচু কণ্ঠে বলল, কারণ কালকে আমাদের নাটকের শেষ দিন। অর্পিতা বলল, এটা আমি পারবো না। রিজওয়ান মোবাইল বের করে একটা ভিডিও চালু করলো, হাসপাতালের আইসিইউতে তার বাবা। তারপর আরেকটা ফাইল খুললো। রিজওয়ান বলল, হাসপাতালে কিছু নতুন বিল জমা হয়েছে, আমি চাইলে আগামীকালে চিকিৎসা বন্ধ হয়ে যাবে। অর্পিতার গাল বেয়ে পানি গড়িয়ে পড়লো। সে বুঝে গিয়েছিল এখন আর পিছনে ফেরার কোনো পথ নেই। পরদিন ইউনিভার্সিটিতে আমার 2য় ক্লাস শেষ হয়েছে। ঠিক তখনই অর্পিতা এসে বলল, সাজিদ, একটু সময় হবে? আমি বললাম, হ্যাঁ, বলো। অর্পিতা বলল, একটা প্রেজেন্টেশন নিয়ে সমস্যা হয়েছে, লাইব্রেরির পিছনের স্টাডি রুমটা ফাঁকা আছে, একটু বুঝিয়ে দিবে? আমি কোনো সন্দেহ করিনি, বললাম, চলো। তারপর আমরা দুজনে স্টাডি রুমে ঢুকলাম। রুমটা একেবারে নিরিবিলি। আমি টেবিলের উপর বই খুলে বললাম, কোন অংশটা বুঝতে সমস্যা হচ্ছে? অর্পিতা দাঁড়িয়ে রইল, তার হাত কাঁপছে। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে? সে আমার দিকে তাকালো, তার চোখে ভয়, অসহায়ত্ব আর অদ্ভুত এক অপরাধবোধ। সে যেন কিছু বলতে চাচ্ছিল। ঠিক তখনই দরজাটা প্রচন্ড শব্দে খুলে গেল। একসঙ্গে কয়েকজন ছাত্র ভিতরে ঢুকে পড়ল। তাদের পিছনে 2জন শিক্ষকও ছিলেন। ঠিক সেই মুহূর্তে অর্পিতা হঠাৎ করে চিৎকার করে উঠল, স্যার, প্লিজ আমাকে বাঁচান। আমি হতভম্ব। বললাম, অর্পিতা, তুমি কি বলছো এসব? সে কান্না করতে করতে পিছিয়ে গেল। স্যার, উনি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছেন, আপনারা না আসলে আজকে হয়তো। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি চিৎকার করে বললাম, কি, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমার কথা শেষ হওয়ার আগেই একজন শিক্ষক কঠোর গলায় বললেন, সাজিদ, একদম চুপ। আমি স্তব্ধ হয়ে গেলাম। চারপাশে দাঁড়িয়ে থাকা ছাত্রছাত্রীরা মোবাইল বের করে ভিডিও করতে শুরু করেছে। কেউ আমার কোনো কথা শুনছে না, কেউ জানতে চাচ্ছে না আসলে কি হয়েছে। ঠিক তখনই ভিড়ের পিছন থেকে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো রিজওয়ান। তার মুখে যেন উদ্বেগের অভিনয়। সে শিক্ষকদের উদ্দেশ্যে বলল, স্যার, আমি একটু আগে এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ মেয়েটার চিৎকার শুনে সবাইকে ডেকে আনি। আমি রিজওয়ানের দিকে তাকিয়ে বুঝে গেলাম সবকিছু আগে থেকেই সাজানো ছিল। আর সেই মুহূর্তেই প্রথমবার আমার মনে হলো আমি একটা ফাঁদে পড়েছি, এমন একটা ফাঁদ যেখান থেকে বের হওয়া হয়তো কখনোই সম্ভব হবে না। কিন্তু তখনও বিশ্বাস ছিল সত্যিটা বললে সব ঠিক হয়ে যাবে, মানুষ অন্তত আমার কথা একবার শুনবে। পরে বুঝেছি
মিথ্যা যদি আগে পৌঁছে যায়, সত্য অনেক সময় দরজার বাইরেই দাঁড়িয়ে থাকে। স্টাডি রুমের সামনে তখন শত শত শিক্ষার্থী, মোবাইলের ক্যামেরা আমার মুখের দিকে তাক করা। আমি বারবার বলছিলাম, স্যার আমাকে অন্তত 2 মিনিট কথা বলতে দিন, কিন্তু কেউ আমার কথা শুনছিল না। প্রফেসর রাওয়ান কঠোর গলায় বললেন, সাজিদ এই মুহূর্তে একটি কথাও না। আমি অসহায় চোখে অর্পিতার দিকে তাকালাম। সে মাথা নিচু করে কান্না করতেছে, একবার আমার দিকেও তাকালো না। আমি চিৎকার করে বললাম, অর্পিতা তুমি সত্যটা বলো, আমি তো শুধু তোমাকে প্রেজেন্টেশন বুঝিয়ে দিতে এসেছিলাম। অর্পিতার কাঁধ কেঁপে উঠল। আমি মনে করেছিলাম এবার হয়তো সত্যটা বলবে, কিন্তু সে ভাঙা গলায় বলল, স্যার আমি আর এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। এই একটি বাক্যই উপস্থিত সবার কাছে আমার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হয়ে গেল। এদিকে এই ঘটনা শুনে পরি আমার কাছে ছুটে আসলো। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, তার চোখে আমার জন্য কোনো করুণা ছিল না, বরং খেয়াল করলাম তার চোখে আমার প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা। যে মানুষটা মাত্র কয়েকদিন আগে বলছিল আমার প্রতি নাকি তার কখনো অবিশ্বাস আসবে না, আজ সেই মানুষটাই কিছু না বুঝে আমাকে অবিশ্বাস করে ফেললো। তার চোখ থেকে অঝরে পানি পড়তেছে। সে আমার কোনো কথা না শুনে নীরবে ওখান থেকে চলে গেল। 1 ঘন্টার মধ্যেই পুরো বিশ্ববিদ্যালয়ে খবর ছড়িয়ে পড়ল। কেউ লিখলো সম্মানিত ব্যবসায়ীর ছেলের আসল চেহারা, কেউ লিখলো টপারদের মুখোশের আড়ালে কত কিছু লুকিয়ে থাকে, কেউ আবার ঘটনার সত্যতা যাচাই না করেই নিজের মতো গল্প বানিয়ে ছাড়তে শুরু করলো। আমার ফোন একের পর এক বাজতে শুরু করলো, কিন্তু কোনো কল রিসিভ করার মতো মানসিক অবস্থা আমার ছিল না। বিকেলে আমাকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা তদন্ত কমিটির সামনে হাজির করা হয়। সেখানে ছিলেন প্রফেসর রাওয়ান, প্রফেসর ইমরাদ, আরও কয়েকজন শিক্ষক। প্রফেসর ইমরাদ শান্ত গলায় বললেন, তোমার বক্তব্য আমরা শুনবো, কিন্তু মনে রেখো যা বলবে ভেবে বলবে। আমি গভীর শ্বাস নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব বললাম। কিভাবে অর্পিতা আমাকে ডেকেছিল, কেন আমি গিয়েছিলাম, কিভাবে হঠাৎ করে সবাই ঢুকে পড়েছিল, সবকিছুই বললাম। আমার কথা শেষ হওয়ার পর কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর প্রফেসর রাওয়ান বললেন, তোমার বক্তব্য নথিভুক্ত করা হলো। আমি আশায় বুক বাঁধলাম, কিন্তু ঠিক তখনই একজন কর্মচারী ঘরে ঢুকে একটি পেন ড্রাইভ টেবিলে রাখলেন। তিনি বললেন, স্যার ঘটনাস্থলের ভিডিও পাওয়া গেছে। আমার বুক ধক করে উঠল। হঠাৎ মনে পড়ল অর্পিতা রুমে ঢোকার সময় ভুলবশত বেঞ্চের সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল। তখন আমি স্বাভাবিকভাবেই তাকে তুলছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটাও ছিল কোনো ষড়যন্ত্রের চাল। ভিডিও চালু হলো, আমার সন্দেহ সত্যি হলো। ভিডিওতে দেখা যাচ্ছে আমি আর অর্পিতা স্টাডি রুমে ঢুকছি। তারপর ভিডিওটা এমনভাবে কিছু অংশ কাটা হয়েছে যাতে মনে হয় আমি অর্পিতাকে জবরদস্তি করছি। দরজা অর্ধেকটা খোলা ছিল। সম্ভবত আমরা রুমে ঢোকার পর দরজা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছিল। আমি অবাক হয়ে বললাম, না স্যার, এটা সম্পূর্ণ ভিডিও না, এটা এডিট করা ভিডিও। প্রফেসর ইমরাদ ভিডিওটা আবার দেখলেন, তারপর বললেন, আমরা ভিডিওটিকে ভালোভাবে পরীক্ষা করব, তারপর সিদ্ধান্ত নিব। প্রথমবার আমার মনে একটু আশার আলো জ্বলে উঠল। মনে হলো অন্তত কেউ একজন আমার কথা গুরুত্ব দিচ্ছেন। ওদিকে রিজওয়ান নিজের গাড়িতে বসে ফোনে কথা বলছিল। ওপাশ থেকে একজন বলছিল, ভাই তদন্ত যদি ফরেনসিক পর্যন্ত যায়। রিজওয়ান ঠান্ডা গলায় উত্তর দিল, যা করার আগেই করা হয়েছে। লোকটা বলল, আর অর্পিতা? রিজওয়ান বলল, সে মুখ খুলবে না। লোকটা বলল, যদি খুলে? রিজওয়ান জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, তাহলে তার বাবার চিকিৎসা বন্ধ হয়ে যাবে। আর শুধু চিকিৎসা নয়, আর অনেক কিছু বন্ধ হয়ে যাবে। এটা বলে রিজওয়ান ফোন কেটে দিল। আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছিলাম। গেটের বাইরে দাঁড়িয়েছিল পরি। আমাকে দেখে সে এগিয়ে এলো না, বরং আমি তাকে দেখে পাগলের মতো ছুটে গেলাম। তার চোখ লাল, মনে হচ্ছিল অনেকক্ষণ ধরেই কান্না করেছে। আমি তার সামনে দাঁড়িয়ে শুধু একটা কথাই বললাম, পরি তুমি তো আমাকে চেনো, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। এটা আমি করিনি। পরি আমার চোখের দিকে তাকিয়ে রইল। সে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় তার ফোনে সেই ভিডিওটা আসে। ভিডিওটা দেখে তার মুখের রং যেন মুহূর্তেই বদলে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে গেল। তার চোখে প্রথমবারের মতো আমি এমন এক দৃষ্টি দেখলাম যেখানে ভালোবাসার চেয়ে সন্দেহই বেশি ছিল। আর সেই দৃষ্টিটাই আমার ভিতরটা ভেঙে দিতে শুরু করলো। সেই এক মুহূর্তেই বুঝে গিয়েছিলাম, মানুষ যখন বিশ্বাস হারায় তখন কোনো ব্যাখ্যাই যথেষ্ট হয় না। তবু আমি হাল ছাড়িনি, কারণ তখনও মনে হচ্ছিল সত্যিটা একদিন ঠিকই সামনে আসবে। আমি ধীরে ধীরে পরীর সামনে এগিয়ে গেলাম। পরি আমার চোখের দিকে তাকাও। সে তাকালো, কিন্তু সেই দৃষ্টিটা আগের মতো ছিল না। আমি বললাম, তুমি তো আমাকে চেনো, এতদিনের সম্পর্কের পরেও তোমার কি আসলেই মনে হয় আমি এমন কাজ করতে পারি? পরে নিজের ঠোঁট চেপে ধরলো। তার চোখে পানি জমেছে। সে কাপা গলায় বলল, আমি জানি না সাজিদ। এই 3টা শব্দ আমার বুকের ভিতরে যেন সুরের মতো বিঁধলো। আমি অসহায় গলায় বললাম, একবার আমার কথা বিশ্বাস করো, শুধু একবার। পরে চোখ বন্ধ করে ফেললো। তারপর ধীরে ধীরে বলল, তদন্ত শেষ হোক, তারপর কথা বলবো। কথাটা বলে সে চলে গেল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল আমি যেন একটু একটু করে সবাইকেই হারিয়ে ফেলছি। এতক্ষণে হয়তো বাবার কাছেও খবর পৌঁছে গিয়েছে। জানি না খবরটা শোনার পরে তাদের অনুভূতি কেমন। পরের কয়েকদিন আমার জীবনের সবচেয়ে দীর্ঘ কয়েকটা দিন ছিল। বিশ্ববিদ্যালয়ের তদন্ত চলছিল। আমার ফোনে অসংখ্য অচেনা নাম্বার থেকে কল আসছিল। কেউ গালি দিচ্ছিল, কেউ হুমকি দিচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় আমার ছবি ছড়িয়ে পড়লো। কেউ সত্য জানার চেষ্টা করেনি।
কারণ মানুষ বিচার করতে ভালোবাসে, সত্য খুঁজতে নয়। 1 সপ্তাহ পর আমাকে আবার বিশ্ববিদ্যালয়ে ডাকা হলো। তদন্ত কমিটির সামনে দাঁড়িয়েছিলাম আমি। ঘরে অস্বাভাবিক নীরবতা। প্রফেসর রাওয়ান ধীরে ধীরে একটি ফাইল খুললেন, তারপর গম্ভীর গলায় বললেন, তদন্তে পর্যাপ্ত সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। ডিজিটাল প্রমাণে কিছু অসঙ্গতি থাকলেও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে সাজিদ চৌধুরীকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো। ভবিষ্যতে নতুন কোনো প্রমাণ পাওয়া গেলে সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা হতে পারে। আমার চারপাশটা যেন অন্ধকার হয়ে গেল। আমি শুধু বললাম, স্যার আমি নির্দোষ। আমার কথা শুনে প্রফেসর ইমরাদ চোখ নামিয়ে বললেন, যদি তুমি সত্যিই নির্দোষ হও তাহলে একদিন সত্য নিজেই ফিরে আসবে। আমি আর কিছু বলতে পারলাম না। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলাম। হয়তো রিজওয়ানের পরিকল্পনা সফল। সেদিন শেষবারের মতো পরীর কাছে গিয়েছিলাম। তার সামনে গিয়ে হাত জোর করে বলতে শুরু করলাম, প্লিজ আমাকে বিশ্বাস করো। সবাই অবিশ্বাস করলেও তুমি আমাকে ফিরিয়ে দিও না। পরী কান্না করতে করতে বলল, চুপ, তোর একটা কথাও শুনতে চাই না। চরিত্রহীন কোথাকার। তোর মনে এই ছিল, কখনো কল্পনাও করতে পারিনি আজকের পর থেকে তুই আমাকে কোথাও নক করবি না, এমনকি তোর ওই অপবিত্র মুখ থেকে আমার নামটাও উচ্চারণ করবি না। পরের মুখে এমন কথা শুনবো কখনো ভাবতেও পারিনি। মুহূর্তেই যেন জীবন্ত লাশ হয়ে গেলাম। আমি কাকে ভালোবাসছিলাম যে কিনা আমাকে বুঝলোই না, উল্টো আমাকে চরিত্রহীন উপাধি দিয়ে চলে গেল। পরে চলে যাচ্ছিল, আমি এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিলাম। পিছন থেকে ডাকার কোনো অধিকার ছিল না। ওদিকে রিজওয়ান নিজের রুমে বসেছিল। তার একজন সহযোগী হাসতে হাসতে বলল, ভাই কাজ শেষ হলো? রিজওয়ান মাথা নেড়ে বলল, না এখনো শেষ হয়নি। লোকটা অবাক হয়ে বলল, মানে? রিজওয়ান জানালার বাইরে তাকিয়ে বলল, আমি শুধু ওর কেরিয়ার শেষ করতে চাই না, আমি ওর পুরো জীবনটাই এলোমেলো করে দিতে চাই। সেদিন বিকেলে আমি বাড়ি ফিরছিলাম। গাড়ির জানালার বাইরে তাকিয়ে বারবার ভাবছিলাম, বাবাকে কি বলবো, মাকে কিভাবে বোঝাবো। তারা তো আমাকে বিশ্বাস করবেন, তারা তো আমার পরিবার। এই বিশ্বাসটুকু নিয়ে আমি বাড়ির গেট পেরিয়ে ভিতরে ঢুকলাম, কিন্তু দরজার কাছে পৌঁছে বুঝলাম আজ বাড়িটাও কেমন যেন অস্বাভাবিক নীরব। ড্রয়িং রুমে বাবা বসে আছেন, মা পাশে, রাহিল, চাচা চাচি সবাই উপস্থিত। কেউ কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। আর সেই নীরবতার ভার আমার বুকের উপর ধীরে ধীরে নেমে আসতে লাগলো। আমি তখনও জানতাম না, মাত্র কয়েক মিনিট পরে আমার জীবনের সবচেয়ে কঠিন বিচার শুরু হতে চলছে। আমি ভেবেছিলাম পৃথিবীর সবাই ভুল বুঝলেও আমার পরিবার অন্তত আমার কথা শুনবে। কিন্তু সেদিন আমি প্রথম বুঝেছিলাম, যখন অপবাদ খুব বড় হয়ে যায় তখন রক্তের সম্পর্ক অনেক সময় ধীরে ধীরে নীরব হয়ে যায়। আমি ধীরে ধীরে ড্রয়িং রুমে ঢুকলাম। বাবা সোফায় বসেছিলেন, তার সামনের টেবিলের উপর একটা ফাইল রাখা, পাশেই কয়েকটা প্রিন্ট করা ছবি। মা মাথা নিচু করে বসে আছেন, তার চোখ দুটো লাল। আমি আসতে বললাম, বাবা। তিনি কোনো উত্তর দিলেন না। কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে আমি প্রথমবার হতাশা দেখলাম, রাগের চেয়েও ভয়ঙ্কর একটা অনুভূতি। তিনি টেবিলের উপর থাকা ছবিগুলো আমার দিকে ছুড়ে দিয়ে বললেন, এগুলো কি? আমি ছবিগুলো হাতে তুলে দেখলাম, বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনার বিভিন্ন মুহূর্ত। আমি বললাম, বাবা এগুলো সাজানো, আমার কথা একবার বিশ্বাস করুন। তিনি হাত তুলে আমাকে থামিয়ে দিলেন, বললেন, বিশ্ববিদ্যালয় তোকে বহিষ্কার করেছে, আর আজ সারাদিন ধরে ব্যবসায়িক অংশীদার, সাংবাদিক, পরিচিত মানুষ সবাই আমাকে ফোন করেছে। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি শুধু একটা প্রশ্নের উত্তর চাই। আমি আশায় বুক বাঁধলাম। আমি আশা নিয়ে বললাম, জিজ্ঞেস করুন বাবা। তিনি ধীরে ধীরে বললেন, তুই কি নির্দোষ? আমি এক মুহূর্তও দেরি না করে উত্তর দিলাম, আল্লাহর কসম আমি সম্পূর্ণ নির্দোষ। ঘরের ভিতর একটা নীরবতা নেমে এলো। আমি মায়ের দিকে তাকালাম, মা চোখের পানি মুছতেছেন। আমি তার কাছে গিয়ে বললাম, মা তুমি তো আমাকে ছোটবেলা থেকেই চেনো, তুমি অন্তত বলো আমি এমন কাজ করতে পারি? মা ঠোঁট কাঁপিয়ে আমার দিকে তাকালেন। আমি বুঝতে পারছিলাম তিনি বিশ্বাস করতে চাচ্ছেন, কিন্তু চারপাশের এত অভিযোগ, এত ভিডিও, এত অপবাদ সবকিছু তাকে দ্বিধায় ফেলে দিয়েছে। মা কিছু বলার আগেই বাবা গম্ভীর গলায় বললেন, ইলমা ওকে কিছুই বলতে হবে না। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বিশ্বাস শুধু কথায় তৈরি হয় না সাজিদ, বিশ্বাসের সঙ্গে সম্মানও জড়িয়ে থাকে। আমি অসহায় গলায় বললাম, বাবা আমি শপথ করে বলছি। বাবা বললেন, শপথ এখন আর কোনো প্রমাণ নয়। তার কথাটা শুনে মনে হলো কেউ যেন বুকের ভিতর থেকে সব শক্তি বের করে নিচ্ছে। ঠিক তখনই দরজার বাইরে গাড়ির শব্দ হলো। আমাদের বাড়ির আইনজীবী ভিতরে ঢুকলেন। তিনি বাবার হাতে একটি খাম দিলেন। বাবা খাম খুলে চুপচাপ পড়লেন। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? বাবা ধীরে ধীরে বললেন, বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক বহিষ্কারের কপি এসেছে। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। বাবা হঠাৎ করে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে কোনো চিৎকার ছিল না, কিন্তু সেই শান্ত গলাটাই আমাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছিল। বাবা শান্ত গলায় বললেন, আজ থেকে তুই এই বাড়ির বাইরে থাকবি। আমার মনে হলো আমি ভুল শুনেছি। বললাম, কি বললেন বাবা? বাবা বললেন, আমি বলেছি তুই এই বাড়ি ছেড়ে চলে যা। মা হঠাৎ কান্না করে উঠলেন, বললেন, না ওকে এভাবে। বাবা চোখ বন্ধ করে ফেললেন, বললেন, ইলমা আমাকে দুর্বল করো না। আমি দৌড়ে গিয়ে বাবার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তার পা দুটো জড়িয়ে ধরে কান্না গলায় বললাম,
বাবা, আমাকে শাস্তি দিন, রাগ করুন, কিন্তু বাড়ি থেকে বের করে দিবেন না। আমি কিছুই করিনি। বাবা একবারও আমার দিকে তাকালেন না। আমি মায়ের দিকে ফিরলাম, তার পা ধরে বললাম, মা তুমি বলো, তুমি তো জানো আমি মিথ্যা বলি না। মা কান্না করতে করতে আমার মাথায় হাত রাখলেন, কিন্তু আমার পক্ষে কিছু বলতে পারলেন না। সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল, সকালবেলা যেই মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম থেকে তুলতেন, সেই মায়ের পা ধরে কান্না করেও আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিনি। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, ঘরের চারদিকে একবার তাকালাম। এই বাড়িতেই আমার শৈশব, এই বাড়িতেই সব স্মৃতি। আর আজ সেই বাড়িতেই আমি একজন অপরিচিত মানুষ। তারপর আমি আমার নিজের ঘরে গিয়ে ছোট একটা ব্যাগে কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। বের হওয়ার সময় একবারও কেউ আমাকে থামালো না, শুধু মা দরজার আড়ালে দাঁড়িয়ে নীরবে কান্না করছিলেন। আমি আর পিছনে তাকাইনি। আরেকবার পিছনে তাকালে আমি হয়তো চলে যাওয়ার শক্তিটুকুই হারিয়ে ফেলবো। বাড়ির গেট পেরিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে শুধু একটা কথাই ঘুরছিল, যে মানুষটার কোনো দোষ নেই, আজকে সবাই তাকে ঘৃণা করে, এমনকি তার কোথাও যাওয়ার জায়গাও নেই। হাঁটতে হাঁটতে পিছনে ফেলে এসেছি নিজের বাড়ি। সামনে কোথায় যাব, কি করব, কিছুই জানতাম না। শুধু একটা ব্যাগ আর বুক ভরা অপমান নিয়ে হাঁটছিলাম। রাত তখন প্রায় 10:30। রাস্তার বাতিগুলো জ্বলছে, মানুষ যে যার মতো ব্যস্ত, কিন্তু আমার মনে হচ্ছিল পুরো শহরটা যেন আমাকে চিনে ফেলছে। যেই গাড়িগুলো আমার পাশ দিয়ে চলে যাচ্ছিল, মনে হচ্ছিল সেগুলোর ভেতরের মানুষগুলো বুঝি আমাকে ঘৃণা করছে। হয়তো এটা শুধু আমার ভয় ছিল। মিথ্যা অপবাদ মানুষকে প্রথমে সমাজ থেকে নয়, বরং নিজের ভেতর থেকেই একা করে দেয়। আমি পকেট থেকে মোবাইলটা বের করলাম, পরের একটা ছবি অনেকক্ষণ ধরে তাকিয়ে দেখলাম। মনে মনে ভাবলাম একবার কি ফোন করব। তারপর আবার ভাবলাম, যে মানুষটা আমার চোখের দিকে তাকিয়েও আমাকে বিশ্বাস করতে পারেনি, তাকে আর কি বলবো। ধীরে ধীরে ফোনটা আবার পকেটে রেখে দিলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে প্রথমে যে দূরপাল্লার বাস পেলাম তাতেই উঠে পড়লাম। বাস কোথায় যাবে সেটা পর্যন্ত জিজ্ঞেস করিনি। একজন টিকিট কাটতে এসে বলল, ভাই কোথায় যাবেন? আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। কিছুক্ষণ চুপ থেকে বললাম, একদম শেষের স্টপেজে। লোকটা অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর টিকিট কেটে চলে গেল। সারা রাত বাস চললো, আমি একটুও ঘুমাতে পারলাম না। বারবার মায়ের মুখটা চোখের সামনে ভেসে উঠছিল, বাবার সেই শান্ত অথচ কঠিন কণ্ঠ, পরের অবিশ্বাসে ভরা চোখ, সবকিছু একসঙ্গে আমার মাথার ভেতর ঘুরছিল। আমি নিজেকে একটা প্রশ্নই বারবার করছিলাম, সত্যিই কি এত সহজে একজন মানুষকে অপরাধী বানিয়ে দেওয়া যায়? ভাবতে ভাবতে কখন যে ভোর হয়ে গেল টেরই পেলাম না। ভোরবেলা বাস একটা অচেনা শহরে এসে থামলো। আমি ধীরে ধীরে নেমে পড়লাম। চারপাশের কেউ আমাকে চিনতো না। প্রথমবার আমার মনে হলো হয়তো এখান থেকেই আবার সবকিছু শুরু করা যাবে, কিন্তু কিভাবে, সেটার কোনো উত্তর আমার কাছে ছিল না। সকালের নাস্তা করার জন্য একটা ছোট হোটেলে ঢুকলাম। পকেট থেকে টাকা বের করতে গিয়ে বুঝলাম বাড়ি থেকে বের হওয়ার সময় তাড়াহুড়ায় খুব বেশি একটা টাকা নিয়ে আসতে পারিনি। যে কয় টাকা আছে সেটা দিয়ে কয়েকদিনের বেশি চলবে না। নাস্তা শেষ করে বেরিয়ে পড়লাম। একটার পর একটা অফিসে গিয়ে বললাম, কোনো কাজ হবে? কেউ সিভি চাইলো, কেউ অভিজ্ঞতা, কেউ বলল আমরা পরে জানাবো। আসলে তারা ভদ্রভাবে না বলছিল। দুপুরের দিকে প্রচন্ড রোদ। আমি ক্লান্ত হয়ে একটা পার্কের বেঞ্চে বসে পড়লাম। পেটের ক্ষুধার চেয়ে বুকের ভিতরের শূন্যতাটা অনেক বড় ছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রাহিল। আমি তাড়াতাড়ি কল ধরলাম। হ্যালো রাহিল। ওপাশ থেকে অনেকক্ষণ কোনো শব্দ এলো না। তারপর ভাঙা গলায় সে বলল, ভাইয়া। আমি বুঝতে পারলাম সে কান্না করতেছে। আমি বললাম, কান্না করো কেন? রাহিল বলল, আমি জানি তুমি এটা করনি। রাহিলের মুখে এমন কথা শুনে আমার চোখে পানি চলে এলো। মনে মনে ভাবলাম, এতক্ষণে অন্তত একজন আমাকে বিশ্বাস করেছে। আমি কিছু বলতে চাচ্ছিলাম, ঠিক তখনই বাবার কণ্ঠ শোনা গেল, রাহিল ফোনটা দাও। পরের মুহূর্তেই লাইনটা কেটে গেল। আমি অনেকবার ট্রাই করলাম, কিন্তু ফোন বন্ধ বলছে। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে মোবাইলটা নামিয়ে ফেললাম। সন্ধ্যা নেমে এসেছে। আমি কোনো কাজ পাইনি। আমি কোথাও কোনো থাকার জায়গা পাইনি। ছোট একটা ঘরের ভাড়া জানতে চাইলাম। ভাড়া শুনে বুঝলাম এখানে থাকলে কয়েকদিনের মধ্যেই টাকা শেষ হয়ে যাবে। আমি চুপচাপ বেরিয়ে এলাম। রাত বাড়তে লাগলো। শেষ পর্যন্ত একটা বাস স্ট্যান্ডের বেঞ্চেই বসে পড়লাম। মাথার নিচে ব্যাগ, চোখের সামনে অচেনা শহর। আকাশের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বললাম, হে আল্লাহ, আমি যদি সত্যিই নির্দোষ হয়ে থাকি তাহলে আমাকে শক্তি দাও, আমি যেন ভেঙে না পড়ি। ঠিক সেই মুহূর্তে রাস্তার ওপাশে হঠাৎ প্রচন্ড শব্দে ব্রেক কষার আওয়াজ ভেসে এলো। তারপর মানুষের চিৎকার। আমি মাথা তুলে তাকাতেই দেখলাম একজন বৃদ্ধ মানুষ রাস্তার মাঝখানে পড়ে আছেন। আর একটু দূরেই খেয়াল করলাম একটি দ্রুতগতির ট্রাক সেদিকে ছুটে আসছে। হয়তো 1 মিনিটের কম সময়ে বৃদ্ধ লোকটাকে পিষে ফেলবে। তখন আমার সামনে দুটো পথ ছিল, নিজেকে বাঁচানো অথবা অচেনা লোকটাকে বাঁচানো। আমি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলাম। আমি আর এক মুহূর্ত দেরি করিনি। ব্যাগটা বেঞ্চের উপর ছুঁড়ে ফেলে দৌড় দিলাম। চারপাশে অনেক মানুষ ছিল, চিৎকার করছিল, কিন্তু কেউই রাস্তার মাঝখানে নামছিল না। ট্রাকের হর্ন আরো জোরে বাজতে লাগলো। বুঝলাম ট্রাক হয়তো ব্রেক ফেল করেছে। আমি বৃদ্ধ লোকটাকে সর্বশক্তি দিয়ে রাস্তার ওপাশে টেনে নিয়ে গেলাম। ঠিক পরের মুহূর্তেই ট্রাকটা প্রচন্ড গতিতে আমাদের পাশ ঘেঁষে চলে গেলেন।
আর মাত্র কয়েক সেকেন্ড দেরি হলে হয়তো আমরা দুজনেই মরে যেতাম। আমি হাঁপাতে হাঁপাতে বৃদ্ধ লোকটার দিকে তাকালাম। তার কপাল ফেটে রক্ত বের হচ্ছে, চোখ বন্ধ, অচেতন। আমি দ্রুত বললাম, কেউ অ্যাম্বুলেন্স ফোন করুন। একজন লোক বলল, ভাই অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না, একটা সিএনজি থামিয়ে বললাম, হাসপাতালে যাব, দ্রুত হাসপাতালে যান। ড্রাইভার আমার মুখের দিকে তাকিয়ে দরজা খুলে দিল। আমি বৃদ্ধ লোকটাকে নিয়ে হাসপাতালে ছুটলাম। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা তাকে জরুরি বিভাগে নিয়ে গেলেন। আমি বাইরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম, হাতে তখনও তার রক্ত লেগে আছে। প্রায় আধা ঘন্টা পর একজন ডাক্তার বেরিয়ে এলেন। তিনি বললেন, সময় মতো নিয়ে এসেছেন, আর মাত্র কয়েক সেকেন্ড দেরি হলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে যেত। আমি চুপচাপ মাথা নাড়লাম, মনে অদ্ভুত একটা শান্তি অনুভব করলাম। অন্তত আমার জন্য একজন মানুষ বেঁচে গিয়েছে। ঠিক তখনই হাসপাতালের সামনে একের পর এক গাড়ি এসে থামলো। কয়েকজন নিরাপত্তারক্ষী দ্রুত ভিতরে ঢুকলো। তাদের পিছনে প্রায় 60 বছরের একজন ভদ্র মহিলা ছুটে এলেন। তার মুখে আতঙ্ক। তিনি বলছিলেন, আমার স্বামী। একজন ডাক্তার এগিয়ে এসে বললেন, দয়া করে আপনি শান্ত হন, তিনি এখন বিপদমুক্ত। ভদ্র মহিলার চোখ ভেজে উঠল। তিনি বারবার আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। আমি তখনও জানতাম না এই মানুষ দুজনের সঙ্গে আমার ভাগ্য জড়িয়ে যেতে চলছে। কিছুক্ষণ পর একজন নিরাপত্তারক্ষী আমার কাছে এসে বলল, স্যার, ম্যাডাম আপনাকে ডেকেছেন। আমি অবাক হয়ে তার সঙ্গে গেলাম। ভদ্রমহিলা আমার সামনে দাঁড়ালেন, তার চোখে কৃতজ্ঞতা। তিনি কাপা গলায় বললেন, আপনি কি সেই যে আমার স্বামীকে হাসপাতালে নিয়ে এসেছেন? আমি মাথা নাড়লাম, জি। তিনি আর কোনো কথা না বলে হঠাৎ আমার 2 পা ধরে ফেললেন। বলতে শুরু করলেন, আপনি না থাকলে আজ আমি আমার স্বামীকে হারাতাম। আমি অপ্রস্তুত হয়ে বললাম, আমি শুধু একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। ভদ্রমহিলা কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনার নাম কি? আমি বললাম, সাজিদ চৌধুরী। ভদ্রমহিলা বলল, আমি মেহেরা কায়ান, আর যাকে আপনি বাঁচিয়েছেন তিনি আমার স্বামী সারিম কায়ান। নাম দুটো আমার কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। আমি শুধু ভদ্রভাবে মাথা নাড়লাম। মেহেরা কায়ান বললেন, আপনার পরিবারের কাউকে খবর দেব? তারা নিশ্চয়ই চিন্তা করতেছে। এই প্রশ্নটা শুনে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি মৃদু হেসে বললাম, আমার জন্য এখন আর কেউ অপেক্ষা করেন না। আর কথাটা শুনে তিনি চুপ করে গেলেন। মনে হলো তিনি বুঝতে পেরেছেন এই ছোট বাক্যের আড়ালে একটা বড় গল্প লুকিয়ে আছে। কিন্তু তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না। ঠিক তখনই ডাক্তার এসে বললেন, রোগীর জ্ঞান ফিরেছেন, তিনি যার কারণে বেঁচেছেন তার সঙ্গে দেখা করতে চাইছেন। মেহেরা কায়ান আমার দিকে তাকিয়ে বললেন, আপনি কি ভিতরে যাবেন? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলাম। বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ লোকটি দুর্বল চোখে আমার দিকে তাকালেন। আমি কাছে যেতেই তিনি অনেক কষ্টে হাত বাড়িয়ে দিলেন। আমি তার হাত ধরলাম। তিনি মৃদু হেসে আসতে বললেন, বাবা, আজ থেকে তোমার সঙ্গে আমার একটা ঋণের সম্পর্ক তৈরি হলো। আমি তখনও বুঝতে পারিনি এটাই হতে চলেছে আমার জীবনের সবচেয়ে বড় মোড়। তখন আমি জানতাম না সেই ঋণ শোধ করতে গিয়ে মানুষটা আমাকে শুধু আশ্রয় দেবেন না, নতুন করে বাঁচার কারণও দেবেন। হাসপাতালের কেবিন থেকে বের হওয়ার পর আমি মেহেরা কায়ানকে বললাম, আচ্ছা আমি তাহলে উঠি। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এখন কোথায় যাবেন? আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর হালকা হাসার চেষ্টা করলাম। বললাম, কোথায় যাব সেটা এখনো ঠিক করতে পারিনি। আমার কথাটা শুনে তিনি স্থির হয়ে গেলেন। মনে হলো তিনি কিছু একটা বুঝতে পেরেছেন। তিনি আর কোনো প্রশ্ন করলেন না, শুধু বললেন, একটু বসুন। প্রায় 20 মিনিট পর সারিম কায়ানের ব্যক্তিগত চিকিৎসক কেবিন থেকে বেরিয়ে এলেন। তিনি মেহেরার দিকে তাকিয়ে বললেন, এখন ভয়ের কিছু নেই, তবে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। মেহেরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি একটু সময় দিতে পারবেন? আমি মাথা নাড়লাম। আমরা হাসপাতালের করিডোরের একপাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি বললেন, আপনার চোখে একটা কষ্ট দেখতে পাচ্ছি। আমি হেসে বললাম, সবাই নিজের মতো করে একটা গল্প নিয়ে বাঁচে। তিনি মৃদু গলায় বললেন, কিন্তু সবাই নিজের কষ্ট লুকিয়ে হাসতে পারে না। আমি উত্তর দিলাম না, কারণ উত্তর দিলে হয়তো নিজেকে সামলাতে পারতাম না। বিকেলের দিকে সারিম কায়ান আমাকে আবারও কেবিনে ডাকলেন। তিনি কিছুটা সুস্থ বোধ করছিলেন। আমাকে দেখে মুচকি হেসে বললেন, তোমার বাবা কি করেন? প্রশ্নটা শুনে বুকের ভেতর কেঁপে উঠল। আমি একটু থেমে বললাম, তিনি একজন ব্যবসায়ী। তাহলে নিশ্চয়ই এখন তোমার পরিবার খুব চিন্তা করতেছে। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, হয়তো না। সারিম কায়ান আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। ব্যবসায় জীবনে হাজার হাজার মানুষের সঙ্গে মিশেছেন তিনি। মানুষের চোখ দেখে অনেক কিছু বুঝতে শিখেছেন। তিনি আর কিছু জিজ্ঞেস করলেন না। সন্ধ্যার দিকে আমি হাসপাতাল থেকে বেরিয়ে পড়লাম। মেহেরা কায়ান আমার সঙ্গে সঙ্গে হাঁটছিলেন। হাসপাতালের গেটে এসে তিনি হঠাৎ বললেন, বাবা, তোমাকে তুমি করে বললে সমস্যা? আমি বললাম, না না আন্টি, কোনো সমস্যা নেই। তুমি কি সত্যি বলছিলে তোমার যাওয়ার কোনো জায়গা নেই? আমি চুপ করে রইলাম। নীরবতায় উত্তর হয়ে গেল। তিনি আবারও বললেন, হোটেলে থাকবা? আমি মাথা নাড়লাম। বললাম, যতদিন পারি থাকবো, তারপর আল্লাহ ভরসা। মেহেরা কিছুক্ষণ কিছুই বললেন না। তারপর ধীরে ধীরে বললেন, একটা প্রস্তাব দিতে পারি? আমি অবাক হয়ে তাকালাম। জি, তুমি কিছু মনে না করলে আমাদের বাড়ির গেস্ট হাউসে কিছুদিন থাকো। আমি যেন ঠিক শুনতে পারলাম না। বললাম, না না, সেটা সম্ভব নয়। তিনি শান্ত গলায় বললেন, কেন সম্ভব নয়? আমি বললাম, আমি আপনার সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ। তিনি মৃদু হেসে বললেন, অপরিচিত মানুষই তো আজকে আমার স্বামীর জীবন বাঁচিয়েছেন।
আমি মাথা নিচু করে বললাম, তবুও আমি কারো উপর বোঝা হতে চাই না। ঠিক তখনই পেছন থেকে সারিম কায়ানের কণ্ঠ ভেসে এলো। তিনি হুইল চেয়ারে করেই আমাদের দিকে আসছিলেন। বললেন, যে ছেলেটা নিজের জীবনের ঝুঁকি নিয়ে একজন অপরিচিত মানুষকে বাঁচায়, সে কোনোদিনও কারো বোঝা হতে পারে না। আমি দ্রুত তার দিকে এগিয়ে গেলাম। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, এটাকে দয়া ভেবো না বাবা। একটু থেমে যোগ করলেন, এটাকে একজন বাবার অনুরোধ ভাবো, একজন বাবার অনুরোধ। এই কথাটা শুনেই আমার বুকের ভিতর জমে থাকা কষ্টটা যেন আবার হঠাৎ নড়ে উঠল। কারণ মাত্র কয়েকদিন আগেই আমি আমার নিজের বাবাকে হারিয়েছি, তার মৃত্যুতে নয়, অবিশ্বাসে। আমার চোখ ভিজে উঠল। আমি মুখ ঘুরিয়ে চোখের পানি লুকানোর চেষ্টা করলাম। সারিম কায়ান সব দেখেও না দেখার ভান করলেন। তিনি শুধু বললেন, চলো বাবা, আজ থেকে অন্তত মাথা গোজার একটা ঠিকানা আছে তোমার। আমি ধীরে ধীরে তাদের গাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। আমি জানতাম না এই গাড়িটা শুধু আমাকে একটা বাড়িতেই নিয়ে যাচ্ছে না, এটা আমাকে এমন একটা পরিবারের দিকে নিয়ে যাচ্ছে যারা আমার ভাঙা জীবনটাকে আবার জোড়া লাগানোর চেষ্টা করবে। কিন্তু আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আশ্রয় নিতে পারি, কিন্তু করুণা নয়। যতদিন বাঁচব, নিজের পরিশ্রমের বিনিময়ে বাঁচব। গাড়িটা শহরের অভিজাত এলাকার একটি বিশাল বাড়ির সামনে এসে থামলো। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। বাড়ির পাশে আলাদা একটি দোতলা ভবন। মেহেরা কায়ান বললেন, এটাই আমাদের গেস্ট হাউস, তুমি আপাতত এখানেই থাকবে। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। ভেতরে ঢুকে দেখি ছোট কিন্তু পরিপাটি একটা ঘর, একটা বিছানা, একটা টেবিল আর একটা বুকসেল। আর বারান্দা থেকে পুরো বাগানটা দেখা যায়। অনেকদিন পর একটা নিরাপদ জায়গায় বসার সুযোগ পেলাম, কিন্তু অদ্ভুতভাবে শান্তিটা উপভোগ করতে পারছিলাম না। বারবার মনে পড়ছিল নিজের পরিচিত রুমটা, মায়ের ডাক, রাহিলের সঙ্গে ঝগড়া, পরীর কথা, সবকিছু। রাতে খাবারের সময় একজন কর্মচারী এসে বললেন, স্যার, ম্যাডাম আপনাকে মূল বাড়িতে ডেকেছেন। আমি কিছুটা অস্বস্তি নিয়ে সেখানে গেলাম। ডাইনিং টেবিলে সারিম কায়ান আর মেহেরা কায়ান বসে আছেন। আমাকে দেখেই মেহেরা হাসি মুখে বললেন, এসো এসো বাবা, বসো। আমি বললাম, আমি গেস্ট হাউসেই খেয়ে নেব, আপনাদের কষ্ট করতে হবে না। সারিম কায়ান হালকা হেসে বললেন, এখানে একটা নিয়ম আছে বাবা। আমি অবাক হয়ে তাকালাম। তিনি বললেন, পরিবারের কেউ একা খায় না। কথাটা শুনে হঠাৎ যেন আমার বুকটা ভারী হয়ে গেল। পরিবার শব্দটা অনেকদিন পর আবার আমার সামনে ফিরে এসেছে। খাওয়ার পুরো সময় তারা আমার অতীত নিয়ে একটাও প্রশ্ন করলেন না। কে আমি, কোথা থেকে এসেছি, কেন একা, কিছুই না। শুধু স্বাভাবিক মানুষের মতোই ব্যবহার করলেন। আর এই স্বাভাবিক আচরণটাই আমার কাছে সবচেয়ে বেশি অসাধারণ মনে হলো। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি সারিম কায়ান বাগানে হাঁটছেন। আমি এগিয়ে গিয়ে বললাম, স্যার, আপনি কেমন আছেন? তিনি মুচকি হেসে বললেন, অনেক ভালো, তবে একটা কথা বলবো। আমি বললাম, জি স্যার বলুন। সে বলল, আমাকে স্যার বলবে না। আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম, তাহলে কি বলবো? তিনি হেসে বললেন, আঙ্কেল বললে চলবে। আমি কিছুক্ষণ চুপ থেকে মাথা নাড়লাম। ঠিক আছে আঙ্কেল। তিনি সন্তুষ্টির হাসি হাসলেন। সকালে নাস্তার পর আমি নিজের ঘরে ফিরে একটা সিভি তৈরি করতে বসলাম। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দেখি মেহেরা কায়ান দাঁড়িয়ে আছেন। আসলে তার বয়স একটু বেশি হলেও সে খুব ফ্রেন্ডলি ছিল। তিনি টেবিলের ওপর সিভিটা দেখে জিজ্ঞেস করলেন, চাকরি খুঁজছো? আমি বললাম, জি। সে বলল, কি ধরনের চাকরি? আমি বললাম, যে কোনো সৎ কাজ। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমাদের কোম্পানিতে কিছু শূন্য পদ আছে। আমি দ্রুত মাথা নাড়লাম, না না, এটা হয় না। আমি আপনার পরিচয়ে চাকরি নিতে চাই না। তিনি শান্তভাবে হেসে বললেন, আমি কি বলেছি পরিচয়ে চাকরি হবে? আমি চুপ করে গেলাম। তিনি আবারও বললেন, ইন্টারভিউ দেবে, যোগ্য হলে চাকরি পাবে, যোগ্য না হলে পাবে না। আমি বললাম, সত্যি? সে বলল, হ্যাঁ, তবে একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? তুমি সেখানে কারো কাছে আমাদের পরিচিত ব্যক্তি বলে পরিচয় দিবে না। আমার মুখে যেন অনেকদিন পর সত্যিকারের একটা হাসি ফুটে উঠল। এই শর্তটা আমি আনন্দের সঙ্গেই মেনে নিলাম। সবার থেকে আমি একটু ব্যতিক্রম ছিলাম এখানেই। যেখানে মানুষের জীবনে বিপদ আসলে মানুষ ডিপ্রেশনে কয়েক বছর কাটিয়ে দেয়, সেখানে মাত্র কিছুদিনের মধ্যে আমি ভেঙে না পড়ে উঠে দাঁড়াই। 2 দিন পর আমি সাধারণ প্রার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিলাম। সেখানে কেউই জানতো না আমি কোম্পানির মালিকের পরিচিত ব্যক্তি। কেউ জানতো না কোম্পানির মালিক আমাকে নিজের ছেলের মতো দেখে। আমি শুধু নিজের যোগ্যতা দিয়ে উত্তর দিলাম। ইন্টারভিউ শেষে বাইরে এসে বসে আছি। প্রায় 1 ঘন্টা পর একজন কর্মকর্তা বেরিয়ে এলেন। তিনি কয়েকটি নাম পড়তে শুরু করলেন। আমার বুকের ভিতর দুকবুক শব্দ বেড়ে গেল। তারপর তিনি হঠাৎ করে বললেন, মিস্টার সাজিদ চৌধুরী। আমি উঠে দাঁড়ালাম। তিনি মুচকি হেসে বললেন, অভিনন্দন, আপনি নির্বাচিত হয়েছেন। আগামী রবিবার থেকে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে যোগদান করবেন। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবলাম, হয়তো এখানে সারিম কায়ান আমার জন্য সুপারিশ করেছে, নয়তো ভাগ্য আমার সত্যিই সহায় ছিল। না হলে আমার এই পরিস্থিতিতে এত মানুষের ভিড়ে চাকরিটা হওয়ার কথা ছিল না। এতদিন পরে প্রথমবার আমার মনে হলো হয়তো আল্লাহ এখনো আমার জন্য ভালো কিছুই রেখেছেন। কিন্তু আমি তখনও জানতাম না এই সাধারণ চাকরিটাই একদিন আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের ভিত্তি হয়ে দাঁড়াবে। ওদিকে আমি বাড়ি থেকে চলে আসার পর মা অসুস্থ হয়ে গেলেন।
পরির অবস্থাও খুব ভালো না, বাবাও সবসময় মন খারাপ করে বসে থাকেন। যাই হোক, চাকরিটা খুব বড় ছিল না, বেতনও খুব বেশি না, কিন্তু আমার কাছে এটা ছিল হারিয়ে যাওয়া আত্মসম্মান ফিরে পাওয়ার প্রথম ধাপ। আমি সেদিন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, এখানে কেউ আমাকে করুণা করে নয়, বরং আমার কাজের জন্য চিনবে। রবিবার সকালবেলা অনেকদিন পর একটা শার্ট ইস্ত্রি করে পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে মনে হলো ভেঙে পড়া মানুষটাকে হয়তো আবার একটু গড়ে তোলা সম্ভব হবে। বাসা থেকে বের হওয়ার সময় মেহেরা কায়ান বললেন, প্রথম দিন নার্ভাস লাগছে একটু। আমি হেসে বললাম, একটু তো লাগছেই। সারিম কায়ান বলল, মনে রেখো বাবা, বড় পদে সবাই পৌঁছাতে চায়, কিন্তু ছোট পদকে সবাই সম্মান করতে পারে না। আমি মাথা নাড়লাম, বললাম, কথাটা মনে থাকবে আঙ্কেল। তখন মনে মনে ভাবলাম, তিনি হঠাৎ করে আমাকে এই কথা বললেন কেন? যাই হোক, কোম্পানির ভবনটা ছিল বিশাল। গেট দিয়ে ঢুকতেই মনে হলো এখানে হাজার হাজার মানুষের স্বপ্ন একসঙ্গে কাজ করছে। ভিতরে ঢুকতেই একজন কর্মকর্তা আমাকে নিয়ে গেলেন। তিনি বললেন, আজ আপনার ওরিয়েন্টেশন হবে, তারপর বিভাগে নিয়ে যাওয়া হবে। আমি শান্তভাবে শুনছিলাম, কেউ আমাকে বিশেষ গুরুত্ব দিচ্ছিল না, আর সেটাই আমি চেয়েছিলাম। কিছুক্ষণ পর আমাকে যে বিভাগে পাঠানো হলো, সেখানে 5 জন সহকর্মী, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো। একজন হাসি মুখে হাত বাড়িয়ে দিলেন, আমি জাওয়াদ। তারপর একে একে সবাই পরিচিত হলো, ইফতিন, নাবিহ, আফরিন আর কিয়ান। জাওয়াদ সাহেব হেসে বললেন, নতুনরা প্রথম দিনে খুব বেশি কথা বলেন না। আমি মুচকি হাসলাম। তারপর বললাম, আমি আগে সবার সাথে মিশে কাজ শিখতে চাই। তিনি বললেন, ভালো, তাহলে আপনি আমাদের টিমের জন্য ভালো সংযোজন হবেন। দুপুরের দিকে আমাকে কিছু ফাইল গোছানোর কাজ দেওয়া হলো। কাজটা খুবই সাধারণ ছিল, অনেকেই হয়তো বিরক্ত হতো, কিন্তু আমি প্রতিটি কাগজ মনোযোগ দিয়ে পড়ে সাজাতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর অদ্ভুত একটা বিষয় চোখে পড়ল। একই প্রকল্পের 2টো ফাইলে আলাদা তথ্য লেখা। আমি নিশ্চিত হতে আবারও মিলিয়ে দেখলাম, হ্যাঁ, ভুলটা সত্যিই আছে। আমি ফাইলটা নিয়ে জাওয়াদ সাহেবের কাছে গেলাম। ভাই, এটা একটু দেখবেন। জাওয়াদ সাহেব ফাইল দেখে ব্রো কুচকে বললেন, এটা আপনি ধরলেন কিভাবে? আমি বললাম, প্রথমে সন্দেহ লেগেছিল, তাই আবারও দেখলাম। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টা বিভাগের ম্যানেজারের কাছে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর জানা গেল, যদি এই ভুলটা ধরা না পড়তো, কোম্পানির একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের কাছে ভুল তথ্য চলে যেত। ম্যানেজার আমার দিকে তাকিয়ে বললেন, প্রথম দিনেই ভালো কাজ করেছো। আমি শুধু বললাম, আমি আমার দায়িত্ব পালন করেছি। ওদিকে সারিম কায়ান সিসিটিভিতে সবকিছুই দেখছিলেন। মেহেরা কায়ান পাশে দাঁড়িয়ে বললেন, তুমি কি সাজিদকে দেখছো? সারিম কায়ান অর্থাৎ আমার আঙ্কেল বলল, না। তাহলে স্ক্রিনে ওর বিভাগের ফুটেজ কেন? আঙ্কেল একটু হেসে উত্তর দিলেন, আমি দেখছি ও নিজের পরিচয় ছাড়া কতদূর যেতে পারে। আমি ওর সবকিছু পর্যবেক্ষণ করতেছি। ওকে আমি পরীক্ষা নিচ্ছি। ও যদি পরীক্ষায় পাশ করে, তাহলে ওর জন্য বড় একটা সারপ্রাইজ আছে। এটা বলে তিনি সঙ্গে সঙ্গে স্ক্রিনটা বন্ধ করে দিলেন। বললেন, ওর জন্য কোনো আলাদা সুবিধা থাকবে না। যদি ও কোনোদিন বড় হয়, তাহলে নিজের যোগ্যতায় হবে, নিজের সততায় হবে। আন্টি সন্তুষ্টির হাসি হাসলেন। বিকেলে অফিস ছুটি হওয়ার আগে ম্যানেজার সবাইকে বললেন, আজ একটা ভুলের কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত, কিন্তু নতুন ছেলে সাজিদ সেটা ধরেছে। ঘরে একটা হালকা হাততালের শব্দ উঠল। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করলাম। এটা খুব ছোট একটা প্রশংসা ছিল। অনেকদিন পর কেউ আমাকে অপমানের জন্য নয়, ভালো কাজের জন্য চিনল। অফিস থেকে বের হওয়ার সময় আমার মনে হচ্ছিল হয়তো এটাই আমার নতুন জীবনের শুরু, কিন্তু আমি তখনও জানতাম না এই কোম্পানির ভিতরেই এমন কিছু মানুষ আছে যারা খুব শীঘ্রই আমার সততা, ধৈর্য আর চরিত্র সবকিছুর পরীক্ষা নিতে চলছে। অফিসে প্রথম দিনের সেই ছোট প্রশংসাটা আমাকে আনন্দ দিয়েছিল, কিন্তু আমি এটা জানতাম, একটা ভুল ধরতে পারা আর একজন দক্ষ কর্মী হয়ে ওঠা দুটো এক জিনিস নয়। সম্মান চাইলেই মানুষ দেয় না, কিন্তু কাজের মাধ্যমে অর্জন করলে একদিন সবাই দিতে বাধ্য। প্রথম সপ্তাহটা কেটে গেল খুবই দ্রুত। আমি প্রতিদিন অফিসে সবার আগেই পৌঁছে যেতাম। অফিস শুরু হওয়ার অন্তত আধা ঘন্টা আগে নিজের ডেস্ক গুছিয়ে কাজের পরিকল্পনা করে নিতাম। জাওয়াদ সাহেব একদিন অবাক হয়ে বললেন, আপনি প্রতিদিন এত সকালে আসেন কেন? আমি হেসে বললাম, দেরি করে এসে তাড়াহুড়ো করার চেয়ে আগে এসে প্রস্তুতি নেওয়া ভালো। জাওয়াদ সাহেব মাথা নেড়ে বললেন, অভ্যাসটা ধরে রাখবেন। দিন যত এগোতে লাগলো, আমার উপর কাজের চাপও বাড়তে লাগলো, কিন্তু আমি কখনো অভিযোগ করিনি। নিজের কাজ শেষ করে প্রয়োজনে অন্যদের সাহায্য করতাম। একদিন বিকেলে আফরিন অনেকটা অস্থির হয়ে আমার ডেস্কে এসে বললেন, মিস্টার সাজিদ, একটা সাহায্য করবেন? আমি বললাম, অবশ্যই। আফরিন বলল, আজ আমার রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন, কিন্তু কিছু হিসাব মিলছে না। আমি আমার কাজ কমপ্লিট করে বললাম, দেখি কোথায় সমস্যা। প্রায় 20 মিনিট ধরে দুজনের রিপোর্টটা পরীক্ষা করলাম। শেষ পর্যন্ত একটা ছোট ভুল বেরিয়ে এলো। আফরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ধন্যবাদ, আপনি না থাকলে আজ অনেক বড় সমস্যায় পড়তাম। আমি হেসে বললাম, আজ আমি সাহায্য করলাম, কাল হয়তো আমার আপনার সাহায্য প্রয়োজন হতে পারে। আফরিন মৃদু হাসলেন। ধীরে ধীরে অফিসের সবাই আমার সঙ্গে স্বাভাবিক হয়ে উঠতে লাগলো। কেউ আর আমাকে শুধু নতুন কর্মী হিসেবে দেখছিল না, বরং একজন নির্ভরযোগ্য সহকর্মী হিসেবে দেখতে শুরু করছিলেন।
তবে শুধু একজন মানুষ ব্যতিক্রম ছিল, সে হলো কিয়ান। সে প্রায় আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমার উপস্থিতিটা তার ভালো লাগছে না। একদিন দুপুরে ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম। কিয়ান পাশ দিয়ে যাওয়ার সময় বলল, প্রথম দিকে সবার চোখে ভালো হওয়া সহজ। আমি তার দিকে তাকালাম। সে আবারও বলল, আসল পরীক্ষা শুরু হয় কয়েক মাস পরে। আমি শান্তভাবে উত্তর দিলাম, তাই আমি পরীক্ষার ফল আসার আগে নিজেকে সফল ভাবি না। আমার উত্তর শুনে সে আর কিছু বলল না, চুপচাপ চলে গেল। জাওয়াদ সাহেব সবকিছুই দেখছিলেন, তিনি শুধু মুচকি হেসে মাথা নাড়লেন। দেখতে দেখতে প্রায় 1 মাস হয়ে গেল। ওদিকে আঙ্কেল মাসিক কাজের রিপোর্ট দেখছিলেন। হঠাৎ একটি মন্তব্যে তার চোখ আটকে গেল। ম্যানেজার লিখেছেন, নতুন কর্মী সাজিদ চৌধুরী অত্যন্ত দায়িত্বশীল, চাপের মধ্যেও ধৈর্য হারান না এবং অন্যদেরও সাহায্য করেন। আঙ্কেল রিপোর্টটা বন্ধ করে আন্টির দিকে তাকিয়ে বললেন, দেখলে? আন্টি হেসে বললেন, আমি তো আগেই বলেছিলাম ছেলেটার ভিতরে আলাদা কিছু আছে। আঙ্কেল ধীরে ধীরে বললেন, না, ওর সবচেয়ে বড় গুণ ওর মেধা নয়। আন্টি অবাক হয়ে বলল, তাহলে? আঙ্কেল বলল, সব হারানোর পরেও ওর চরিত্রটা নষ্ট হয়নি। আমার সম্পর্কে আঙ্কেল সবকিছু না জানলেও আমার ব্যবহার এবং চালচলনে কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে আমার অতীত অনেক ভয়ঙ্কর ছিল। সন্ধ্যায় অফিস থেকে বের হওয়ার সময় জাওয়াদ সাহেব আমাকে ডাকলেন, বললেন, মিস্টার সাজিদ। আমি বললাম, জি। তিনি একটা ফাইল আমার হাতে দিয়ে বললেন, আগামী সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং আছে। ম্যানেজার চেয়েছেন আপনি প্রস্তুতি টিমে থাকবেন। আমি অবাক হয়ে বললাম, আমি তো এখনো নতুন। জাওয়াদ সাহেব হেসে বললেন, আমরা পদবি দেখে নয়, যোগ্যতা দেখে মানুষকে বেছে নেই। আমি ফাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। অনেকদিন পর কেউ আমার অতীত নয়, আমার বর্তমানকে মূল্য দিল। কিন্তু আমি তখনও জানতাম না এই গুরুত্বপূর্ণ মিটিংয়েই এমন একটি ঘটনা ঘটবে যা পুরো কোম্পানির চোখে আমার অবস্থান বদলে দিবে। পরদিন সকালবেলা অফিসে ঢোকার পরেই দেখি সবাই ব্যস্ত। আজ দেশের অন্যতম একটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং। আমি নির্ধারিত সময়ের আগে কনফারেন্স রুমে গিয়ে সব ফাইল আর প্রেজেন্টেশন আরেকবার মিলিয়ে দেখছিলাম। জাওয়াদ সাহেব বললেন, মিস্টার সাজিদ, সব ঠিক আছে তো? আমি মাথা নেড়ে বললাম, জি, তবে একটা বিষয় আবারও যাচাই করতে হবে। জাওয়াদ সাহেব বললেন, কি বিষয়? আমি একটা আর্থিক প্রতিবেদনের দিকে ইশারা করে বললাম, এই প্রজেক্টের সম্ভাব্য ব্যয়ের হিসাবটা বাস্তব বাজার দরের সঙ্গে পুরোপুরি মিলছে না। জাওয়াদ সাহেব রিপোর্টটা হাতে নিয়ে বললেন, সাজিদ, আপনি কি নিশ্চিত? আমি বললাম, নিশ্চিত না বলেই আবার যাচাই করছি। ঠিক তখনই ক্লায়েন্টরা এসে পৌঁছালেন। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা একে একে নিজেদের পরিকল্পনা তুলে ধরছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ ক্লায়েন্ট একটি প্রশ্ন করলেন, আপনারা যে ব্যয়ের হিসাব দেখিয়েছেন, আগামী 6 মাস পরে যদি কাঁচামালের দাম বেড়ে যায় তখন কি হবে? পুরো কনফারেন্স রুম কয়েক সেকেন্ডের জন্য নীরব হয়ে গেল। কারো কাছে কোনো উত্তর ছিল না। ম্যানেজার কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। আমি চুপচাপ নিজের নোটবুকের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ ম্যানেজার আমার দিকে তাকিয়ে বললেন, মিস্টার সাজিদ, আপনি কিছু বলতে চান? ঘরে উপস্থিত সবাই আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। আমি শান্ত গলায় বললাম, বর্তমান হিসাবটি আজকের বাজার দর অনুযায়ী তৈরি করা হয়েছে। আমার কাছে একটা বিকল্প পরিকল্পনা আছে। তারপর আমি নিজের প্রস্তুত করা নোট সামনে রাখলাম। আমি গত রাতে সম্ভাব্য বাজার পরিবর্তনের একটি বিকল্প হিসাব তৈরি করেছি। যদি এই পরিকল্পনাটি অনুসরণ করা হয় তাহলে কাঁচামালের দাম বাড়লেও প্রকল্পে বড় কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে না। আমি কথা শেষ করতেই কনফারেন্স রুমে নীরবতা নেমে এলো। ক্লায়েন্টের প্রধান কর্মকর্তা আমার নোটগুলো মনোযোগ দিয়ে দেখলেন। কয়েক মিনিট পর তিনি মুচকি হেসে বললেন, ইমপ্রেসিভ। তিনি ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, আপনাদের টিমে এমন দূরদর্শী মানুষ আছে, এটা সত্যিই প্রশংসার যোগ্য। মিটিং শেষ হওয়ার আগেই ক্লায়েন্ট চুক্তিতে সম্মতি জানালেন। ওদিকে নিজের বাসায় বসে আঙ্কেল অনলাইনে পুরো মিটিং পর্যবেক্ষণ করছিলেন। ডাক্তারের নিষেধ থাকায় তিনি এখনো অফিসে যেতে পারেন না। মিটিং শেষ হতেই তিনি ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করলেন। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আন্টি পাশেই বসেছিলেন। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আঙ্কেল মৃদু হেসে বললেন, আমি ভেবেছিলাম ছেলেটা ভালো কর্মচারী হবে। একটু থেমে আবারও বললেন, কিন্তু আজ বুঝলাম ও শুধু ভালো কর্মচারী নয়, সঠিক সুযোগ পেলে একদিন বড় নেতা হবে। আন্টি তাকিয়ে রইলেন। আঙ্কেল যেন নিজের মনেই বললেন, এত অল্প বয়সে এত দূরের কথা ভাবতে পারে এমন মানুষ খুবই কম জন্মায়। অফিসে ফিরে সবাই আমাকে অভিনন্দন জানাচ্ছিলেন। আফরিন হাসি মুখে বললেন, মিস্টার সাজিদ, আজকে আপনি না থাকলে মিটিংটা অন্যরকম হতে পারত। আমি হেসে বললাম, আমি শুধুই আমার কাজ করেছি। ঠিক তখনই কিয়ান সাহেব পাশ দিয়ে হেঁটে গেল। আজকে তার মুখে কোনো ব্যঙ্গ ছিল না, শুধু নীরবতা। হয়তো প্রথমবারের মতো সে আমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করেছে। সেদিন সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার ঠিক আগে ম্যানেজার আমাকে নিজের কক্ষে ডাকলেন। আমি ভেতরে ঢুকতেই তিনি বললেন, মিস্টার সাজিদ, চেয়ারম্যান স্যার আপনার কাজের কথা জেনেছেন। আমি অবাক হয়ে বললাম, চেয়ারম্যান স্যার? তিনি বললেন, হ্যাঁ, তিনি এখন অসুস্থ, কিন্তু কোম্পানির প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি বাসা থেকেই দেখেন। আমি মনে মনে হাসলাম। তারা তো জানে না আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো দেখে। আমার বুকের ভেতর হঠাৎ কেঁপে উঠল। ম্যানেজার মুচকি হেসে বললেন, তিনি আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা করতে চান। আমি তখনও বুঝতে পারিনি আজকের এই একটা মিটিং শুধু আমার কর্মজীবনের মোড়ে ঘুরিয়ে দেয়নি। অজান্তে আঙ্কেল তার অসমাপ্ত স্বপ্নের ভেতর আমার জন্য একটি জায়গা তৈরি করতে শুরু করেছিলেন।
আর ঠিক সেই সময় বহুদূরে কিছু মানুষ আমাকে এখনো ঘৃণা করলেও আমার রেখে আসা শূন্যতাকে তারা অস্বীকার করতে পারছিল না। পরদিন অফিসে ঢুকতেই পরিবেশটা যেন আগের চেয়ে সুন্দর লাগলো। যারা প্রয়োজন ছাড়া আগে কথা বলতো না তারাও এখন হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছে। আফরিন বললেন, গুড মর্নিং মিস্টার সাজিদ। আমি হেসে বললাম, গুড মর্নিং। জাওয়াদ সাহেব আমার কাঁধে হাত রেখে বললেন, গতকালের কাজটা সত্যি প্রশংসার যোগ্য ছিল। আমি মাথা নিচু করে বললাম, সবাই মিলে কাজ করেছি বলেই সম্ভব হয়েছে। জাওয়াদ হেসে বললেন, ভালো কাজের কৃতিত্ব ভাগ করে নিতে জানাটাও একটা বড় গুণ। কথাটা শুনে আমি মুচকি হাসলাম। ওদিকে কিয়ান নিজের ডেস্কে বসে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়েছিল, কিন্তু তার মন কাজে ছিল না। পাশের একজন সহকর্মী বললেন, নতুন ছেলেটা কিন্তু বেশ ভালোই করছে। কিয়ান সাহেব ঠান্ডা গলায় বললেন, এক দুইটা ভালো কাজ করলেই কেউ বড় হয়ে যায় না। লোকটা হেসে বলল, হ্যাঁ সেটা সময় বলে দিবে। কিয়ান সাহেব আর কোনো কথা বলল না, তার চোখে তখন স্পষ্ট ঈর্ষা। ওদিকে চৌধুরী বাড়ি প্রায় 1 বছর কেটে গেছে। বাড়ির সবকিছু আগের মতোই আছে, শুধু একজন মানুষ নেই। সন্ধ্যায় মা আমার ঘরে ঢুকলেন। ঘরটা এখনো আগের মতোই গুছিয়ে রাখা। মা আলমারির উপর রাখা একটা বই হাতে তুলে ধীরে ধীরে ধুলো মুছলেন। ঠিক তখন রাহিল দরজায় এসে দাঁড়িয়ে বলল, মা। মা চমকে গিয়ে পিছনে তাকিয়ে বললেন, কি হলো বাবা, কিছু বলবি? রাহিল একটু ইতস্তত করে বলল, মা আজকেও তুমি ভাইয়ার ঘর পরিষ্কার করো? মা হেসে বললেন, অভ্যাস হয়ে গেছে বাবা। একটু থেমে আবার বললেন, যদিও জানি সে কখনো মনে হয় ফিরবে না। মায়ের কণ্ঠে কষ্ট স্পষ্ট ছিল। ঠিক তখনই বাবা দরজার সামনে এসে দাঁড়ালেন। তিনি কঠিন গলায় বললেন, এই ঘরটা বন্ধ করে দাও। মা তাকিয়ে রইলেন। বাবা আবার বললেন, যে ছেলে এই পরিবারের সম্মান নষ্ট করেছে তার জন্য এত আবেগ দেখানোর দরকার নেই। রাহিল নিচের দিকে তাকিয়ে রইল, কিন্তু সে লক্ষ্য করলো বাবার গলাটা আগের মতো শক্ত নেই, ভেতরে কোথাও একটা ব্যথা লুকিয়ে আছে। অন্যদিকে পরি এখন আগের চেয়ে অনেক শান্ত, কম হাসে, কথাও কম বলে। একদিন বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে মিথিলা বলল, আন্টি আঙ্কেল তো চাচ্ছেন তুই আবার স্বাভাবিক জীবনে ফিরিস। পরি বাসের জানালার বাইরে তাকিয়ে বলল, চেষ্টা তো করছি। মিথিলা বলল, তাহলে পারিস না কেন? পরি কিছুক্ষণ চুপ থেকে বলল, জানিস কিছু মানুষকে ঘৃণা করলেও তাদের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ঘৃণা করা যায় না। মিথিলা ধীরে বলল, তুই এখন ওকে ভুলতে পারিসনি? পরি দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি ও আমাকে ঠকিয়েছে, তবুও কেন যেন প্রতিদিন মনে হয় হঠাৎ করে সাজিদ আমার সামনে এসে বলবে, পরি সবকিছু একটা ভুল বোঝাবুঝি, চলো সবকিছু ঠিক করে নেই। পরি কথাটা বলে নিজের মাথা নাড়ল। না, সবকিছু ঠিক থাকলেও ভিডিও মিথ্যা হতে পারে না। সে আবার নিজেকেই বোঝানোর চেষ্টা করলো, কিন্তু এতক্ষণে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। তার হৃদয় এখনো তার মস্তিষ্কের সঙ্গে একমত হতে পারেনি। এদিকে সন্ধ্যায় বাসায় ফিরে আমি দেখলাম আঙ্কেল আন্টি আমার জন্য বসে আছেন। আমাকে দেখেই মুচকি হেসে বললেন, আজকে অফিস কেমন কাটলো বাবা? আমি তাদের পাশে গিয়ে বসলাম, বললাম, আলহামদুলিল্লাহ ভালো। তারা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর আঙ্কেল ধীরে ধীরে বললেন, আগামীকাল সকালে একটু সময় হবে তোমার? আমি বললাম, জি আঙ্কেল অবশ্যই। আঙ্কেল বলল, আমি তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি মাথা নাড়লাম, কিন্তু বুঝতে পারলাম না একজন বড় শিল্পপতির আমার মতো সাধারণ কর্মচারীর সঙ্গে এত গুরুত্বপূর্ণ কি কথা থাকতে পারে। আমি তখনও জানতাম না পরদিনে সেই কথোপকথন আমার জীবনের আরেকটি নতুন অধ্যায়ের দরজা খুলে দিতে চলছে। পরদিন সকালে নাস্তা শেষ করে আমি বাগানে গেলাম। আঙ্কেল আগে থেকেই সেখানে বসেছিলেন। সে হালকা রোদে বসে চা খাচ্ছেন। আমাকে দেখে তিনি পাশের চেয়ারটার দিকে ইশারা করলেন, বসো বাবা। আমি চুপচাপ বসে পড়লাম। কিছুক্ষণ দুজনেই নীরব। তারপর তিনি ধীরে ধীরে বললেন, অফিসে সবাই তোমার প্রশংসা করছে। আমি হালকা হেসে বললাম, আমি শুধু আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আঙ্কেল বললেন, দায়িত্ব পালন সবাই করে, কিন্তু দায়িত্বকে নিজের সম্মান মনে করে খুব কম মানুষ। আমি কিছুই বললাম না। তারপর তিনি টেবিলের ওপর রাখা একটা ফাইল আমার দিকে এগিয়ে দিলেন। ফাইলটায় আমার চাকরির আবেদনপত্র, সিভি আর শিক্ষাগত তথ্য ছিল। তুমি অনার্স প্রথম বর্ষ পর্যন্ত পড়েছো, পরীক্ষাটাও দিতে পারোনি। আমি আস্তে করে বললাম, জি আঙ্কেল। কিন্তু কেন? কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, পরিস্থিতি। আঙ্কেল আর কিছুই জানতে চাইল না। তিনি বুঝে গিয়েছিলেন এই পরিস্থিতি শব্দটার ভিতরে অনেক না বলা গল্প লুকিয়ে আছে। একটু নীরবতার পর তিনি বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আবারও পড়াশোনা শুরু করবে? আমি যেন ঠিক শুনতে পারলাম না। বললাম, জি আঙ্কেল। আঙ্কেল বলল, অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হবে। আমি সবকিছু ব্যবস্থা করে দিব, তোমাকে দ্বিতীয় বর্ষে ভর্তি করিয়ে দিব। আমি তাড়াতাড়ি বললাম, কিন্তু আঙ্কেল অফিসের কাজ? তিনি মুচকি হেসে বললেন, আমি এখনো বেঁচে আছি বাবা। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তুমি কি ভাবছো কোম্পানি তোমাকে ছাড়া চলবে না? আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম, না আঙ্কেল, আমি সেটা বলিনি। আমি আমার দায়িত্ব থেকে পালাতে চাই না। বললেন, দায়িত্ব থেকে পালাতে বলছি না বোকা, বলছি নিজেকে আরো বড় করে গড়ে তুলতে। তিনি দূরে তাকিয়ে নিজের মনেই বলতে শুরু করলেন, জানো বাবা, ব্যবসা চালানোর মানুষ অনেক পাওয়া যায়, কিন্তু সৎ, শিক্ষিত আর দূরদর্শী মানুষ খুবই কম পাওয়া যায়। আমি মন দিয়ে তার কথা শুনছিলাম। তিনি আবার বললেন, তোমার ভেতরে আমি এমন একটা সম্ভাবনা দেখছি যেটা নষ্ট করা উচিত না। আমার বুকটা কেমন যেন ভারী হয়ে গেল। অনেকদিন পর কেউ আমার অতীতের ব্যর্থতা নয়, বরং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে কথা বলছে। আমি ধীরে বললাম,
কিন্তু আঙ্কেল এতদিন পর আবার পড়াশোনা। তিনি আমার কথা শেষ করতে দিলেন না, হেসে বললেন, কোনো সমস্যা নেই বাবা, চেষ্টা করলে তুমি পারবে। আর বিশ্ববিদ্যালয় খুব বেশি দূরে নয়। তখন আমার মনে হলো দুনিয়াটা আসলেই অদ্ভুত। আমাকে নিজের পরিবারের মানুষ ভুল বুঝে ছুড়ে দিল, এদিকে অপরিচিত একজন মানুষ আমাকে নিজের ছেলের মতো কাছে টেনে নিলেন। আমার জন্য কত ভাবেন। আঙ্কেল বললেন সকালে ক্লাস করবে, সময় মতো অফিসে যাবে, আর গুরুত্বপূর্ণ ক্লাস থাকলে অফিসে যাওয়া লাগবে না, প্রয়োজনে অফিসের সময়ও আমি সামঞ্জস্য করে দেব। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে ভাবলাম তিনি এত দূর পর্যন্ত ভেবে রেখেছেন। সেদিনই আঙ্কেল তার পরিচিত একজন মানুষের সঙ্গে কথা বললেন। কয়েকদিনের মধ্যে আমার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত হয়ে গেল। আমি আবার অনার্স দ্বিতীয় বর্ষে ভর্তি হলাম। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডটা হাতে পেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল যে স্বপ্নটা আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিলাম, আল্লাহ হয়তো সেটাই আবার আমার হাতে তুলে দিয়েছেন। ওদিকে পরেও নিজের বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু করেছিলেন। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে দূরে হঠাৎ একজন ছেলেকে দেখে কয়েক সেকেন্ড থেমে গেল। পেছন থেকে দেখে ছেলেটাকে হুবহু আমার মতোই লাগছিল। তার বুক দরবার করে উঠল। সে দ্রুত কয়েক কদম এগিয়ে গেল, কিন্তু কাছে গিয়ে বুঝলো সে সাজিদ নয়। পরে মৃদু হেসে নিজেকেই বলল, আমি এখনো কেন ওকে খুঁজি। পরের মুহূর্তেই তার চোখের সামনে সেই পুরনো ভিডিওটা ভেসে উঠল। সে নিজের মনকে শক্ত করে বলল, না, যে মানুষটা আমার বিশ্বাস ভেঙেছে তাকে মনে করার আমার কোনো অধিকার নেই। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কথাগুলো সে যতটা দৃঢ়ভাবে বলছিল, তার চোখের জল ঠিক ততটাই তাকে মিথ্যা প্রমাণ করছিল। আমি তখনও বুঝতে পারিনি আঙ্কেল শুধু আমাকে পড়াশোনাই করতে বলছেন না, তিনি নিঃশব্দে আমার ভবিষ্যৎটাকেও নতুন করে গড়ে তুলতে শুরু করেছেন। আর ঠিক সেই সময় বহু দূরে আমার অনুপস্থিতি আরেকটা পরিবারকে নীরবে দুর্বল করে দিচ্ছিল। কয়েক সপ্তাহ কেটে গেল। এখন আমার দিনগুলোর নির্দিষ্ট নিয়মে চলতে শুরু করেছে। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, দুপুরে অফিস, রাতে পড়াশোনা, আর পরদিন কাজের প্রস্তুতি। ক্লান্তি হতো, কিন্তু সেই ক্লান্তির মধ্যে একটা শান্তি খুঁজে পেতাম, কারণ অনেকদিন পর আমি আবার নিজের ভবিষ্যতের জন্য পরিশ্রম করছিলাম। একদিন দুপুরে অফিসে একটি গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে বসেছিলাম। হঠাৎ জাওয়াদ সাহেব এসে বললেন, মিস্টার সাজিদ, আপনি পড়াশোনাও করছেন আবার অফিসে সামলাচ্ছেন, কষ্ট হয় না? আমি হেসে বললাম, স্বপ্ন পূরণ করতে গেলে কষ্টের সঙ্গে বন্ধুত্ব করতে হয়। জাওয়াদ সাহেব মুচকি হেসে বললেন, আপনার এই কথাটা আমি মনে রাখবো, আপনার জন্য শুভকামনা। ওদিকে চৌধুরী গ্রুপের প্রধান কার্যালয়, মাহির চৌধুরী মানে আমার বাবা একের পর এক মিটিং শেষ করছিলেন, কিন্তু তার মন কোথাও স্থির হচ্ছিল না। একজন সিনিয়র কর্মকর্তা বললেন, সাজিদ থাকলে হয়তো আপনার উপর থেকে এখন একটু প্রেসার কমতো। কথাটা শুনেই আমার বাবা গম্ভীর গলায় বললেন, কাজের কথা বলুন, অন্য কারো কথা নয়। তারপর লোকটা আর কিছু বলল না। সন্ধ্যায় বাড়ি ফিরে আমার বাবা নিজের স্টাডি রুমে বসেছিলেন। টেবিলের উপর রাখা পুরনো একটি ব্যবসায়িক পরিকল্পনার ফাইল খুললেন। ফাইলের নিচে ছোট্ট একটা লেখা, প্রস্তুত করেছে সাজিদ চৌধুরী। তিনি কিছুক্ষণ লেখাটার দিকে তাকিয়ে রইলেন। মনে পড়ে গেল একদিন এই ছেলেটাই বলেছিল, বাবা, আমাদের অনলাইন সেক্টরে আরো বিনিয়োগ করা উচিত, ভবিষ্যতে এই বাজার অনেক বড় হবে। তখন বাবা হেসে বলছিলেন, সাজিদ, তুমি এখন অনেক ছোট, আর আজকে সেই পরিকল্পনাটাই অন্য একটি কোম্পানি বাস্তবায়ন করে বাজারে সফল হয়েছে। বাবা ধীরে ধীরে ফাইলটা বন্ধ করলেন। তার বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন শূন্য হয়ে গেল। তিনি খুব আস্তে বললেন, দুই ছেলেকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। ঠিক তখনই মা রুমে ঢুকলেন। কি বলছো? বাবা দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, কিছু না। একটু থেমে আবার কঠিন গলায় বললেন, একটা কথা মনে রেখো, এই বাড়িতে যেন ওর নামটাও কেউ মুখে না নেয়। মা কিছুই বললেন না। তিনি জানতেন এই কঠোর কথার আড়ালেই একজন বাবার ভাঙা মন লুকিয়ে আছে, কিন্তু সেই মন এখনো বিশ্বাস করে তার বড় ছেলে অপরাধী। ওদিকে রাহেল নিজের ঘরে বসে পুরনো একটা ছবি দেখছিল। ছবিতে আমি আর সে, দুজনের মুখেই হাসি। সে আস্তে করে বলল, ভাইয়া, তুমি সত্যি এমন কাজটা করতে পারলে? কথাটা বললেও তার নিজের মনেই যেন উত্তর দিয়ে দিল, না, ভাই এমন কাজ করতে পারে না। পরক্ষণেই বলল, কিন্তু প্রমাণ? সেটা তো তার হাতেও নেই। সে অনেকবার ফোন দিয়েছিল আমাকে, কিন্তু পুরনো স্মৃতি আর মানুষের অপমান থেকে বাঁচার জন্য আমি আমার সিমটাই চেঞ্জ করে ফেলেছিলাম, যার কারণে সে অনেকবার খুঁজেও আমাকে পায়নি। নতুন সিম থেকে আমিও ট্রাই করেছিলাম, কিন্তু তার ফোনে বন্ধ পাচ্ছিলাম। হয়তোবা বাসার সব সিম চেঞ্জ করে ফেলেছে। এদিকে আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটছিলাম। ভাবছিলাম একবার অফিসের দিকে ঘুরে আসবো। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আঙ্কেল কল দিয়েছে। আমি বললাম, হ্যালো আঙ্কেল। ওপাশ থেকে হাসিমাখা কণ্ঠ ভেসে এলো। আঙ্কেল বলল, বাবা, আজ একটু তাড়াতাড়ি বাসায় এসো। আমি বললাম, কেন আঙ্কেল, কোনো সমস্যা? না, তোমার সঙ্গে একটু সুখবর ভাগ করে নিব। আমি অবাক হয়ে বললাম, সুখবর? তিনি শুধু হেসে বললেন, বাসায় এলেই জানতে পাবে। ফোনটা কেটে গেল। আমি জানতাম না সেদিনের সেই সুখবর শুধু আমার মুখে হাসিয়ে ফোটাবে না, বরং আঙ্কেলের হৃদয়ে আমার জন্য যে জায়গাটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল সেটাকে আরো গভীর করে দিবে। সেদিন অফিস থেকে একটু আগেই বাসায় ফিরলাম। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম আঙ্কেল আন্টি আমার জন্যই অপেক্ষা করছিল।
আমাকে দেখেই হাসি মুখে বললেন, এসো বাবা। আমি অবাক হয়ে বললাম, আঙ্কেল ফোন করে বলেছিলেন সুখবর আছে? আছে আছে বাবা, আগে ভিতরে এসো। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলাম আঙ্কেল সোফায় বসে আছেন। আগের চেয়ে অনেকটাই সুস্থ দেখাচ্ছে তাকে। আমাকে দেখেই বললেন, অভিনন্দন বাবা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের জন্য? তিনি টেবিলের উপর একটা খাম এগিয়ে দিলেন। আমি খাম খুলে দেখি কোম্পানির অফিসিয়াল একটা চিঠি। আমি ধীরে ধীরে পড়তে শুরু করলাম। কয়েক সেকেন্ড পর আমি আঙ্কেলের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি সত্যি আমার প্রমোশন হয়েছে? আঙ্কেল মুচকি হেসে বললেন, হ্যাঁ। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, কিন্তু আঙ্কেল আমি তো মাত্র 1 বছর হয়েছে কোম্পানিতে জয়েন করেছি। আঙ্কেল শান্ত গলায় বললেন, পদোন্নতির সময় দেখে দেওয়া হয় না, যোগ্যতা দেখে দেওয়া হয়। আমি সঙ্গে সঙ্গে বললাম, আঙ্কেল এটাকে আপনার সুপারিশে হয়েছে? তিনি মুখের হাসিটা একটু গম্ভীর করে বললেন, আমি তোমার কাছে এই প্রশ্নটা আশা করিনি বাবা। আমি চুপ হয়ে গেলাম। তোমার আন্টি তোমাকে প্রথম দিন একটা কথা বলেছিল যে আমাদের পরিচয়ের কারণে তুমি কোনো বাড়তি সুবিধা পাবে না। আমি মাথা নাড়লাম। আঙ্কেল বলল, ঠিক তাই, আজকেও তার ব্যতিক্রম হয়নি। তিনি টেবিল থেকে আরেকটি ফাইল বের করলেন। এটা বোর্ড মিটিং এর মূল্যায়ন রিপোর্ট। আমি ফাইল খুলে দেখলাম প্রতিটা বিভাগ আমার কাজের প্রশংসা করছে, ম্যানেজারের সুপারিশও আছে। আঙ্কেল বলল, এই সিদ্ধান্ত বোর্ড নিয়েছে, আমি শুধু স্বাক্ষর করেছি। আমার চোখ ভিজে উঠল, কারণ অনেকদিন পর নিজের যোগ্যতায় কিছু অর্জন করলাম। যদিও অফিসে আমার অনেক সিনিয়র সহকর্মী ছিল, কিন্তু তাদের মধ্য থেকে আমি যে ভালো করব সেটা কখনো কল্পনাও করিনি। আল্লাহ হয়তো এই সেক্টরে আমাকে একটু বেশি দক্ষতা দিয়েছিলেন। আন্টি মিষ্টি নিয়ে এসে হেসে বললেন, আজকে কিন্তু মিষ্টি না খেয়ে উঠতে দিব না। আমি হেসে বললাম, এত বড় কিছু তো করিনি আন্টি। তিনি মায়াভরা কণ্ঠে বললেন, আমাদের কাছে এটাই অনেক বড়। এই কথাটা শুনে আমি চুপ করে গেলাম। কেন জানি না, এই মানুষ দুজনের সামনে এলেই মনে হতো আমি যেন তাদের অনেক দিনের পরিচিত। ডিনার শেষে আঙ্কেল বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, জানো বাবা, মানুষের জীবনে রক্তের সম্পর্কই সবকিছু না। তিনি ধীরে বললেন, বিশ্বাসের সম্পর্ক অনেক সময় রক্তের সম্পর্কের চেয়েও শক্তিশালী হয়। আমি কোনো উত্তর দিলাম না, শুধু নিঃশব্দে তার কথাগুলো অনুভব করছিলাম। ওদিকে পরে নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ তার মা পাশে এসে দাঁড়ালেন। তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা এভাবে আর কতদিন নিজেকে কষ্ট দিবি? পরি মৃদু হেসে বলল, মা আমি তো ভালোই আছি। মা বললেন, মায়ের কাছে অভিনয় করতে হয় না। মায়ের কথা শুনে পরের চোখ ভিজে উঠল। তিনি আবার বললেন, জীবনে যা হওয়ার হয়ে গেছে, এবার সামনে তাকানোর চেষ্টা করো। পরে কিছুক্ষণ চুপ থেকে আসতে বলল, আমিও তো চাই মা, কিন্তু কিছু স্মৃতি আছে, যত ভুলতে চাই ততই মনে পড়ে। পরীর মা পরীকে বুকে জড়িয়ে নিলেন। তিনি জানতেন মেয়ের কষ্টের কারণ শুধু ভাঙা ভালোবাসা নয়, ভেঙে যাওয়া বিশ্বাসও। সেদিন রাতে নিজের ঘরে শুয়ে অনেকক্ষণই ঘুম আসছিল না আমার। জানালার বাইরে তাকিয়ে মনে মনে বললাম, হে আল্লাহ, যদি সত্যি আমার জন্য নতুন একটা জীবন লিখে থাকেন, তাহলে আমাকে এমন মানুষ বানাবেন যে আর কখনো কারো বিশ্বাস হারাবে না। গাইস, পরবর্তী সকল পর্ব কালকে সন্ধ্যায় চলে আসবে, তোমরা একটু ওয়েট করো। অ্যান্ড এই পর্বে তোমরা 1000 লাইক এবং 500 কমেন্ট কমপ্লিট করে দাও। একজনে 10টা-20টা কমেন্ট করলে কোনো ব্যাপারই না। সো কমপ্লিট করে দাও। অ্যান্ড আমার সেকেন্ড চ্যানেল দ্য অনলি সাজিদ সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।